অপরিচিতা, আমি না জানি আপনার নাম, না জানি পরিচয়, আপনি কখনো আমায় দর্শন দিয়েছেন কিনা আমি তাও জানি না। আমি আপনার চিঠির প্রেমে পড়েছি, চিঠির ভাষার প্রেমে পড়েছি, হয়তো আপনার প্রেমে পিছলে গেছি। আচ্ছা, কোথায় হারিয়েছেন আপনি? আমাকে অমন উচ্চাটনে রেখে আপনি হারাতে পারেন না। আমি আপনার চিঠির অপেক্ষায় থাকি, আপনার অনুভূতি অনুভব করার অপেক্ষায় থাকি। ইতি। আপনি কি জানেন যে বিয়েতে মোহর এবং প্রস্তাবনা সহজ, সেই বিয়ে তত বরকতময়? বাবার কথায় আহির এবার নড়ে চড়ে বসলো। তার চঞ্চলতার ট্যাগ নিয়ে বাবা মায়ের সামনে অভদ্রতা বা অসৌজন্যতা না করে চুপচাপ দেখছে সবটা। সে জানে তার বাবা তার জন্য কতটা লড়াই করতে পারে। মায়ের উপস্থিতিতে মাকে অভিভাবকের ভূমিকায় রেখে শাওনও নিশ্চুপ হয়ে আছে। তার এহেন আচরণে যার পড়া নাই মুগ্ধ কুটুম বাড়ির লোকজন। মমতাজ বেগম কিছু ভাবছেন, তিনি কি বলবেন তো ভেবে পাচ্ছেন না। স্বামী বিয়োগের পর থেকেই আত্মীয় স্বজনরা তাদের থেকে দূরত্ব রেখে চলে। কাকে কি বলবেন? হুট করে এত খরচ ছেলের জন্য কঠিন কিছু হয়ে দাঁড়াবে ভাবতেই মনটা টলমল করে উঠল। অতটুকুন ছেলেটা কিভাবে খরচ সামাল দিবে তা ভেবে ছেলের পানে চাইলেন। শাওন ঈষৎ হাসল। মোর্শেদ সাহেব এবার প্রস্তাব রাখলেন, আমরা প্রয়োজনীয় কেনাকাটা সেরে সন্ধ্যার পর আসি। আজকে আকত করে রাখলাম, পরে অল্প স্বল্প ছোটখাটো আয়োজন করা যাবে। আমি চাই আপনারা কোনো খরচ না করেন। আমি আমার ছেলের জন্য আপনাদের মেয়েকে নিচ্ছি। আপনাদের প্রতি কৃতজ্ঞ স্বরূপ কিছু করতে দিন আমাকে। আমি অনুরোধ করছি, অনুরোধটা রাখুন। এত বছর আপনাদের রক্ত জল করা পরিশ্রম দিয়ে মেয়ে বড় করেছেন, বিনিময়ে আমরা তাকে পাচ্ছি একদম পরিণত। আজ থেকে মেয়ের দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন। শাওন তখনও জবানহীন। বড়দের মাঝে কথা বলা বেমানান। বোনের জন্য সে সঞ্চয় করেছে, সেটুকু উজাড় করে করতে চায় বোনের জন্য। এভাবে সবটা ছেড়ে দিবে না সে, কিন্তু সেটা সবার মুখের উপর কঠোর ভাষায় নয়, আয়েরকে বুঝিয়ে বলার মনস্থির করেছে। মমতাজ বেগম ঈষৎ হাসলেন, বেশ আত্মবিশ্বাস নিয়ে বললেন, সেদিন মেয়েকে আপনাদের ঘরে পাঠিয়ে দিব, সেদিন না হয় আত্মীয় নিবেন। এভাবে আগেই আমাদের দায়িত্ব কেড়ে নিবেন না। বড় সাধের মেয়ে আমার। চোখজোড়া ছলছল করে উঠল মমতাজ বেগমের। মেয়ের বিদায়ের ধ্বনি যে বেজে উঠেছে তা বেশ টের পাচ্ছেন তিনি। বারবার মুঠোফোনটা চেক করছে শাওন। অপরাহ্ন গড়িয়ে সায়ান্নে পৌঁছে গেল, অথচ তার চিঠি এলো না। বোনের জন্য কেনাকাটা শেষ করে বারবার মন উচ্চাটনের সংখ্যা গুনছে। লব্ধ ফলাফল ওই একই জায়গায় বেরিতে আবদ্ধ। তার অস্থির দোনমনায় ডুব দেওয়ার আগেই কলিং বেলের শব্দে তার ভাবনার ভ্রম হলো। খানিক্ষণ আগে সায়না বলেছিল তার পরিচিত একজন আসবে, তার হাতে সাজার অপেক্ষায় মেয়েটা বসে আছে। শাওন নিজের উপস্থিত বুদ্ধির বদলেতে বুঝতে পারল সায়না পরিচিত মানুষটা এসেছে। ঘরটা ছেড়ে প্রায় দৌড়ে এসে দরজাটা খুলতেই তার শিথিল আদলটা কপিত হলো। স্বরের আওয়াজটা বেশ রুষ্ট করে শুধালো, কি চাই? 3 সেকেন্ডের জন্য দৃষ্টি মিলিত হয়েছিল তাদের। এরিন চোখ নামিয়ে নিল ভূমির বুকে। স্বরে সর্বোচ্চ শীতলতা টেনে বলল, সায়না আপুর বাসাইটা। কিছু একটা আজ করে শাওন হু উচ্চারণ করে সরে গেল একপাশে। হাতে থাকা চকচকে কাগজে মোড়ানো কিছু একটা হাতে করে ভেতরে ঢুকে এদিক সেদিক তাকালো এরিন। মমতাজ বেগম মেয়ের কথায় বসার ঘরে আসতে মেয়েটা মিষ্টি হেসে বলল, আসসালামু আলাইকুম আন্টি। সালামের প্রত্যুত্তর দিয়ে ইরিনকে ভেতর যেতে বললেন তিনি। বাদামি জামদানি কামিজটাই মেয়েটাকে কেমন নিষ্প্রাণ দেখাচ্ছিল। চুলগুলো হাত খোপা করা, পিঠের উপর ঝুলে আছে খোপাটা। চোখের কিনারে ল্যাপটানো কাজল, যেন সে কখনো কাজল দিতেই জানে না। হাতের কবজিতে লাল রেশমি চড়ি, পায়ের গোড়ালির ওপরে জায়গা নিয়েছে রূপলি নূপুর। তার অমন বেসামাল সাজসজ্জায় নাক ছিটকে শাওন আবারও মুঠোফোনে তাকালো। আজ আর ডাক পিয়নের ডাক আসেনি। ভীত সঞ্চার করলো তার মন। সত্যি কি অপরিচিতা চিঠির জবনিকা পাত হয়েছে? মনটা কেমন করে উঠল। পায়ের কাছে থাকা ইরিনের জুতো জোড়ায় সজোরে লাথি দিল সে। জুতোর এক পাটি ছিটকে চলে গেল সোফার নিচে। হনহনিয়ে নিজের কক্ষের দিকে এগিয়ে গেল শাওন। অজানা অভিমান ভর করেছে তাকে। অপরিচিতার ওপর বেশ অভিমান জমেছে। তার মনের ঘরে কেউ একজন তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। মেয়েটা অত নিষ্ঠুর না হলেও পারত। নিজের ঘরে পা রাখতে ফোনে রিং বাজতে গদগদ হলো ছেলেটার মন। স্ক্রিনে ফাহিম নামটা দেখে ফের ব্যথিত হলো তার আনচান মন। সবুজ রংটায় ক্লিক করে ফোনটা কানে লাগাতে অপর পাশে শুনতে পেল, আজ কেউ আমার দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে কপালে ঢুস খায় না। এই দুঃখে বিয়ে করব বন্ধু। সেই সকাল থেকে কথাটা প্রায় 7 বার মনে করিয়ে দিল ফাহিম। শাওন যার পর নাই ত্যক্ত হয়ে খানিক চেঁচিয়ে বলল, বিশ্বাস কর ভাই, আমি শয়তান দেখি নাই, তোদের দেখলাম। আরে কোন মেয়ে আমার দিকে তাকাইছে তাতে আমার কি? তুই বিয়ে করবি নাকি গোবরে ডুব দিবি সেটা আমাকে কেন বলছিস? ফাহিম শব্দ করে হেসে উঠল। ফের এক কথা বলল, আমার দিকে কেউ তাকায় না বন্ধু, বিয়ে করব। এত টাকা কে খাবে?
আজ কেউ তাকায় না বলে। কলটা ডিসকানেক্টেড করে ফোনটা খাটে ছুঁড়ে ফেলল শাহন। সেই সকাল থেকেই বন্ধুদের অমন ফাজলামতে চরম মাত্রার ক্রোধ ভর করেছে। মনে মনে সেই মেয়েটার উদ্দেশ্যে কত শত খারাপ উক্তি বলেছে। পরক্ষণেই তার মন শুধালো। আচ্ছা, সে অপরিচিতা ছিল না তো? মমতাজ বেগম দেবরকে ফোন কলে জানিয়েছেন খুশির খবরটা। পাছে খরচা বাড়ে সেই ভয়ে ব্যস্ততা দেখিয়ে আড়ে রয়ে গেছে তারা। মায়ের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসটা শাওনকে ব্যথিত করল। মায়ের ভারাক্রান্ত ভগ্ন হৃদয়টা যেন সে স্পষ্ট দেখতে পাচ্ছে ধরনের নিষ্ঠুরতম রূপ। চোখের কোণের অশ্রুটুকু মুছে বড় ভাইকে খবরটা দিতে চাইলেন মমতাজ বেগম। মুঠোফোনে ভাইয়ের নামটা সামনে এনে কল দিলেন। 3-4 বার রিং বাজার পর ওপাশ থেকে জবাব এলো। হ্যালো তাজ, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো, একটু চাপে আছি। ভাইয়ের কথা শুনে তার ছেলের হাসিটা ঠোঁটের কোণে টেনে মমতাজ বেগম ছেলেকে বললেন। দুনিয়া বদলে গেছে। মায়ের কথায় সম্মতি জানালো ছেলেটা। মায়ের উদ্দেশ্যে পাল্টা জবাবে বলল। আমি তো তোমাদের কারো বোঝা করিনি আম্মু। আমি কি কম উপার্জন করছি? তারা শুধু স্ট্যাটাস বোঝে। বাদ দাও আম্মু, ওসব ভালো লাগে না আমার। মা ছেলের কথোপকথনের মাঝে ইরিনের স্বর কানে এলো। আপুর সাজগোজ শেষ হয়েছে আন্টি? ইরিনের উদ্দেশ্য মলিন হাসিটাকে প্রাণবন্ত করতে চাইলেন মমতাজ। পারলেন মানসিক টানাপোড়েনের জন্য। সন্তর্পণে পা বাড়ালেন মেয়ের ঘরের দিকে। ছেলের আনা লাল পাড়ের কালো কাতানে মেয়েটাকে কি অপূর্ব লাগছে। অতিথির রূপে আসা ইরিনটাও তাকে মনের আবেগ ঢেলে সাজিয়েছে যেন। লাল লিপস্টিকের আনাগোনা মেয়েটা চিকন ঠোঁটে রক্ত জবার ন্যায় লাগছে। চোখের নিচে কাজলের লেপন, মুখে হালকা প্রসাধনের ছোঁয়া। মমতাজ বেগম নিজের মেয়েকে দেখে অস্ফুট স্বরে উচ্চারণ করলেন, মাশাআল্লাহ। আলমারি থেকে মেয়ের জন্য গড়ানো সোনার গহনাগুলো বের করলেন। নিজ হাতে পরিয়ে দিলেন সীতাহার, হার, কানের দুলজোড়া ইরিনের হাতে দিয়ে বললেন, পরিয়ে দাও তো মা, আমি চোখে বেশি দেখি না। হাত বাড়িয়ে দুলজোড়া নিজের হাতে নিল মেয়েটা। আলতো হাতে শায়নার কানে দুলজোড়া আটকে দিল। তার হাসির ছটা আজ মলিন, দুটি ছড়াচ্ছে না ওই হাসি। মেয়ের হাতে বালাজোড়া পরিয়ে মমতাজ বেগম বললেন, সব তোর জন্য গড়ানো। গহনার বক্সে রাখা আংটি আর চিকন চেনটা মেয়েকে দেখিয়ে তিনি বললেন, আংটিটা জামকে দিস, আর চেইনটা সবসময় ব্যবহার করতে পারবি। মা মেয়ে ব্যস্ত যখন নিজেদের আবেগ ওড়াতে, ইরিনের উৎসুক চাউনি খুঁজে বেড়ায় কোনো নিষিদ্ধ বেড়াচালে অবরুদ্ধ মানবকে। তার অচেতন মনে প্রশ্ন জাগলো, শায়নার বিয়েতে কেন কোনো আত্মীয় এলো না? আগে পিছে না ভেবে মেয়েটা জিজ্ঞাসা রেখা টানলো শায়নার উদ্দেশ্যে বলা বাক্যে, আপু আর কেউ আসবে না তোমার বিয়েতে? এখনকার সমাজে আত্মীয় স্বজনের কদর হয় টাকার পাল্লায় মেপে। যখন ওদের বাবা বেঁচে ছিল তখন আমাদের কদর ছিল, তখন তো সবাই আমাদের মাথায় তুলে রাখতো। ওই মানুষটা নেই তো এখন একটু অভাবেই আছি, একদম দাম নাই। ওদের বাবা বাড়ি করে রাখছিল ওদের জন্য, কিন্তু মানুষটা মরার পর ওর চাচারা ওই বাড়ি ধারের কাছে আমাদের ঘেঁষতে দেয় না। মানুষটা চলে যাওয়ার পর থেকে তারাই ওই বাড়ির দখলদারি নিয়ে নেয়। শাওন অবশ্য বাড়িটা উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। ওটা আমরা পেয়ে গেলে ওটার ভাড়া দিয়ে আমাদের দিব্যি চলবে, ওর এত কষ্ট পেতে হবে না। ইরিন মনোযোগ দিয়ে শুনল মমতাজ বেগমের আক্ষেপ। এই পরিবারের মেয়েটার সাথে ছাত্রী শিক্ষিকার সম্পর্ক থাকলেও কারো সম্বন্ধে তেমন জানত না সে। খানিকক্ষণ আগের কথাগুলো শোনার পর তার উপলব্ধ হলো শাওনের অমন অনুভূতিহীনতার হেতু। চঞ্চল মেয়েটার হৃদয়ের কোণে জেগে ওঠা নিষিদ্ধ আকাঙ্ক্ষার করুণ পরিণতি যেন সে দেখতে পাচ্ছে দিব্য দৃষ্টিতে। হাতের মুঠোয় করা পার্সটা খুলল। শাওনের উদ্দেশ্যে লেখা আজকের চিঠিটা হাতে নিল। তার ব্যথাতুর মনটা তাকে বারবার বলছে ছেলেটাকে এসব টুকরো কাগজে টানবে না। চোখের সামনে ধরল কাগজটা, তাতে গোটা গোটা অক্ষরে লিখেছিল, অনুভূতিহীন গম্ভীর পুরুষ, আপনি আমায় নিয়ে কি আদৌ ভাবেন? আমার ভাষাগুলো কি আপনাকে খানিক প্রেমিক পুরুষের রূপান্তর করতে পারে? আপনার উত্তরটুকু এই পোস্ট ম্যানটার হাতে দিয়ে যাবেন, তবে ভালোবাসার আকুতি নিয়ে আপনার দুয়ারে হাজির হব। হয়তো ফিরিয়ে দেবেন, নয়তো বধূ বেশে আপনার ঘরের রানী করে নেবেন। অপরিচিতদের ভিড়ে অপরিচিত কেউ। তার মনে পড়ল লোকটাকে দেখলে মনে হয় না সে এসব চিঠি নিয়ে আদৌ ভাবে। তার ভাবনায় মাত্রা যোগ করলো শায়না। বোনকে দেখার জন্য ছেলেটা যখন এসেছিল এই ঘরটায়, তখন মজার ছেলে শায়না শুধালো, তোর বউকে জ্বালানোর খায়েশ মিটলো না ভাইয়া? এক কাজ কর, কাউকে পছন্দ টছন্দ থাকলে বল, আমি তাহলে কিছুদিন সুযোগ পাবো শখ মেটানোর। বোনের কথা জবাবে হাওয়ায় উড়িয়ে দেবার মতো করে সে উচ্চারণ করলো, ফালতু টপিক রাখতো,
দুই বাসার পছন্দ ক্রাশে আমি বিশ্বাস করি না। 2 দিনের সস্তা আবেগ। মুহূর্তে বাবা মায়ের কথা মনে পড়ল। তার মনটা কেমন কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল সুপ্ত পরিণয়ের কি দুঃসহ ব্যর্থতা, যেন মুখ থুবড়ে পড়ে গেল ধুলোতে। হাতের মুঠোয় থাকা হলদে কাগজটা দুমড়ে মুচড়ে গেল তালুর কঠিন পেছনে। তালুবন্দি কাগজের দলাটা অবচেতনে খসে পড়ল তালুর বন্ধনী হতে। অবাধ অশ্রুকণা গাল গড়িয়ে কোলে এসে পড়ল টুপ করে। হাতে উল্টো পিঠ দিয়ে সন্তর্পণে অশ্রুর কণাটা মুছে কাপা স্বরে বলল, হৃদয়ে ওঠা এলোমেলো তুফানের তাণ্ডবটা কাউকে দেখাতেও পারছে না মেয়েটা। মনের ঘরে কিভাবে যেন চলে এলো কয়েকটা এলোমেলো বাক্য। সদর দরজার সামনে নিজের জুতো জোড়া দেখতে না পেয়ে এক মুহূর্তে দাঁড়িয়েছিল। কানে এলো শাওনেশ্বর। বোনের উদ্দেশ্যে কড়াকড়ি আরোপ রেখেছে সে। ওনারা হয়তো কিছু আত্মীয় আনবেন, অন্তত হিজাবটা করে নিতি। এভাবে চলাফেরা আমার একদম পছন্দ নয়। এখনো আমার দায়িত্বে আছিস, যখন বরের দায়িত্বে যাবি যা মন চাই করিস। আপাতত হিজাবটা আন। ইরিন সেদিকে আর পা বাড়ায়নি। বড় ওড়নাটা টেনে চুলগুলো আড়াল করলো ঘোমটার আড়ালে। এদিক সেদিক তাকিয়ে জুতোর সন্ধান করেও পেল না। রান্নাঘরটার সামনে পর্যন্ত এগিয়ে গিয়ে মমতাজ বেগমকে ডেকে ইনিয়ে বিনিয়ে বলল জুতোর কথা। হন্ততন্ত মানুষটা কয়েকবার বলল থাকার জন্য। অনুভূতি লুকানো মেয়েটা শুধু পালানোর ভাবনায় ব্যাকুল। মেয়েটার মলিন আদলখানা মমতাজ বেগমের নিকট জরাগ্রস্ত মনে হয়েছিল। খুব একটা জোর করে সোফার নিচ থেকে জুতোটা বের করে আনতেই মায়ের বয়সী মানুষটাকে টেনে উঠালো ইরিন। মিষ্টি হেসে বলল, সরি আন্টি, আমি যদি জানতাম জুতো সোফার নিচে আছে তাহলে আপনাকে কষ্ট দিতাম না। মেয়েটার গালে আলতো করে হাত রাখলেন মমতাজ। বেশ আত্মবিশ্বাসের সাথে উচ্চারণ করলেন, তুমি সুশিক্ষিত মা। ইরিনের খুব ইচ্ছে হলো সামনের এই লৌহ মানবটিকে একটুখানি জড়িয়ে ধরার। জড়টা কাটাতে পারেনি আর। অবশেষে বিদায় নিয়ে পা বাড়ালো নিজ আলোয়ের পানে। বহুদিন পর বোনের ঘরে এসে খানিক বসলো শাওন। কলিং বেলের শব্দে বিছানা থেকেই নামতেই মেঝেতে দেখলো হলদে কাগজটা। মোচড়ানো কাগজটা হাতে নিয়ে দরজা খোলার উদ্দেশ্যে ছুটল। রান্নাঘর অতিক্রম করার সময় সেখানে থাকা বিনে কাগজটা ছুঁড়ে মেরে দরজার পানে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখলো পরিপাটে সাজে সজ্জিত আহিরকে আর তার বাবা মাকে। সাথে আরো 2-3 মানুষ এসেছে। তাদের উদ্দেশ্যে হাসিটা উপহার দিতে ভুলল না ছেলেটা। কাজীকে খবর পাঠিয়েছিল আগেই, এখন শুধুই অপেক্ষা। রেজিস্ট্রি কাগজটায় স্বাক্ষর প্রদানের মাধ্যমে হালাল বন্ধনে জুড়ল আহির এবং সায়না। মেরুন শেরওয়ানিতে ছেলেটাকে রূপকথার রাজপুত্রের মতো লাগছে। তার সৌন্দর্য ছাপিয়েছে তার প্রিয়া অর্ধাঙ্গীর একটুখানি শ্বাসটা। সর্বদা মলিনতায় ছেয়ে থাকা আদলটাই আজ উজ্জ্বল্য দ্যুতি ছড়াচ্ছে। মারিয়াম বেগম পুত্রবধূকে বুকে জড়িয়ে আশীর্বাদ করলেন। তার দুহাতে বালাজোড়া পরিয়ে দিলেন। গহনার বাক্সটা হাতে দিয়ে বললেন, আমার তরফ থেকে ছোট্ট একটুখানি উপহার গ্রহণ করেন আম্মাজান। হাত বাড়িয়ে শাশুড়ির হাত থেকে বাক্সটা নিল সায়না। মৃদু হাসলো শাশুড়ির জন্য। মমতাজ বেগম আড়ালে দাঁড়িয়ে চোখের জলটুকু মুছে রান্নাঘরের ভেতর নিজেকে আড়াল করলেন। চোখের সামনে এক একটা বর্ষের বয়সকালের সমাপ্তি গুনলেও এটাও ভাবেননি যে আদরের মেয়েটা বড় হয়ে যাচ্ছে। আজ কেমন বুকের ভেতরটা হুহু করছে। আজ বাদে কাল যখন বউ বেশে সাজিয়ে আহিরের বাড়িটা স্থায়ী নিবাসে পাঠাবে তখন তো অধিক কষ্ট পেতে হবে। শাওন খানিকটা দূরে দাঁড়িয়ে সবার মেলবন্ধনের সৌন্দর্যটা দেখছে। কি মোহনীয় দৃশ্য তার আবাস তৈরি হয়েছে। তার বাবা বেঁচে থাকাকালীন এভাবে তো তার পরিবারটা উৎসব আচারে এভাবেই মুখরিত থাকতো। কত স্বজনের সমাগম হতো ছোট্ট একটুখানি আয়োজনে। তখন তো সবার কাছে একরকম মধ্যমণি থাকতো এই পরিবারের লোকজন। সময়ের বহতা ধারা আর বাস্তবতার সর্বগ্রাসী ছোবলটা সব আনন্দের নিঃশেষ করে দিয়েছে যেন। নিজের ভেতরে থাকা বিষাদটুকু ছাই চাপা আগুনের ন্যায় ভেতরটা জ্বালিয়ে দিচ্ছে। সৌজন্যতার খাতিরে এখনো হাসি মুখে সবার সামনে নিজেকে উপস্থিত রেখেছে ছেলেটা। নয়তো নিকোটিনের বিষাক্ত ধোঁয়া এতক্ষণে ভেতরটাকে ঝাঁঝরা করে দিত দ্বিগুণ। রাতের খাবারের পালা শেষ করে খানিক জিরিয়ে মারিয়াম বেগম এবং মোর্শেদ সাহেব বিদায় জানানোর জন্য তৈরি হচ্ছেন। তাদের আপ্যায়নে বেশ তটস্থ ছিল শাওন। তাছাড়া নতুন কুটুমের সাথে আসা মানুষগুলোকেও তাদের আপ্যায়নের খামতি রাখেন গৃহস্থ। সর্বস্ব দিয়ে আপ্যায়নের পরও আতপাকা দাড়িওয়ালা মানুষটা তিক্ত স্বরবিদ্ধ করেছে শাওনের মনটা। আলগোছে দাঁড়িয়ে কথাটা সায়না আর মমতাজ বেগমও শুনেছেন। লোকটা খানিক উঁচু স্বরে মোর্শেদ সাহেবের উদ্দেশ্যে জিজ্ঞাসা রাখলো, হুট করে বিয়ের আয়োজন করে নিলি? খবরাখবর কিছুই নিলি না? এই মেয়ের বাবা নাই, ভাইও তো মোটর সাইকেল চালিয়ে ভাত খায়। তোদের সাথে মানানসই তো হইল না। কত ভালো ঘরে ছেলে বিয়ে করাইতে পারতি, কেন করলি কাজটা? ভগ্নিপতির বেফাস জিজ্ঞাসায় সম্পূর্ণভাবে অপ্রস্তুত হলেন মোর্শেদ সাহেব।
শাওনের মনটা যেন দামামা বাজিয়ে দিল ভিতরটায়। নিজেকে সর্বোচ্চ সংযত রেখে না শোনার ভান করে বোনের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো সে। আহির ফুফার বক্তব্যে নাখোশ হয়ে দমিয়ে রাখতে পারল না নিজেকে। সেও বেশ রসিয়ে জবাব দিল, মেয়ের বাবা ভাই তো আর আমার সংসার করবে না, সংসার তো করবে মেয়ে। তাছাড়া শাওন ভাই আত্মনির্ভরশীল হয়ে শক্ত ভিতে দাঁড়িয়েছে, পরগাছা তো আর হয়নি। কথাটা একেবারে জায়গা মতো লাগতেই ফুঁসে উঠলেন করিম নিয়াজ। ছেলেটা তাকে যে ঘুরিয়ে ঘর জামাইয়ের খোঁটা দিল তা বুঝতে বেগ পেতে হলো না। ফের হম্বি তম্বি করার আগে মোর্শেদ সাহেব রাশ টানলেন লাগামের। আপনি কথা বাড়াচ্ছেন দুলাভাই, ওসব আদিকালের ভাবনা থেকে বেরিয়ে আসুন। এক কথায় দু কথায় করিম সাহেব এক প্রকার চেঁচিয়ে উঠলেন, তোমরা আমাকে অপমান করছো 2 পয়সার মেয়ের জন্য? এতক্ষণ নিজের ঘরে বসে কাঁদছিল শায়না। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই শব্দ করে কেঁদে উঠল সে। শাওন নির্বাক বসে রইল। এই মুহূর্তে ওই ঘরটায় আসলেই অনাহুত কোনো কাণ্ড ঘটে যাবার আশঙ্কা থাকে। তাদের সকলের মনকে প্রশান্তি দিয়ে জবাব তাহির দিয়েছিল, আমার স্ত্রীকে 2 পয়সার মেয়ে বলার আগে নিজের আগাগোড়া দেখুন ফুফা। সময়ের ব্যবধানে হয়তো তারা খানিক বেকলে আছে, তাদের প্রাচুর্য তুলনা করতে যাবেন না। আর আমি আর এ নিয়ে কোনো কথাই শুনতে চাই না, একটা শব্দও না। চোখ মুখ খিচিয়ে বিদায়ের আগ পর্যন্ত নিজের জবান বন্ধ রেখেছিল করিম নিয়াজ। অবশেষে আহিরকে শ্বশুরালয়ে রেখে আগত অতিথিরা নিজ গৃহ অভিমুখে যাত্রা হলো। সকলকে বিদায় জানিয়ে শাওন নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। শাওনের ক্ষণ পেরিয়ে অন্ধকার রাত্রির এই প্রহরে তার মনে পড়ল উড়ো চিঠির কথা। আজ তো কোনো চিঠি আসেনি। তার অবচেতন মনে কুচিন্তা ভর করলো, তবে কি চিঠির মালকিনা চিঠি দিবে না? নিশুতি রাতটার রাস্তার ধারের নিয়ন আলো দেখায় মগ্ন পেরায় ইরিন। ঘোর কাটলো মুঠোফোনের রিংয়ের শব্দে। আলগোছে ফোনটা হাতে নিয়ে ফোনের পর্দায় তাকাতেই চাপা অভিমানটা বিদ্রোহী হয়ে উঠল। এবার ভেবেছিল সাড়া দেবে না ওই পাষাণ হৃদয়ের মেয়েটার ডাকে। পরবর্তীতে সিদ্ধান্ত বদলে কলটা রিসিভ করে সব জমানো অভিমান উগড়ে দিল। কোথায় হারিয়ে গেলি? ফোন দিচ্ছিস কেন? যে চুলোয় মরতে গেছিলি মর না, 40 আর দাওয়াত দিয়ে যাস। বান্ধবীর খোঁচা দেওয়া কথার পিঠে মিষ্টি প্রত্যুত্তর করলো না, মলিন স্বরে শুধু উচ্চারণ করলো, আমার নানুমণি আর বেঁচে নেই ইরু। ফোনের এপাশ থেকে ওপাশের মেয়েটা চাপা কান্না অনুভব করে ইরিন বলল, এজন্য বুঝি হাওয়া হয়ে গেলি? বান্ধবীর সাথে স্বল্প বাক্য ব্যয় সবটা বুঝিয়ে বলল মিষ্টি। কিছুদিনের বিরতির সমাপ্তি টেনে ফের পড়াশোনায় মনোনিবেশ করার প্রত্যয়টা বান্ধবীকে জানিয়ে দুজনের আলাপের রীতি ঘটল আপাতত। এতক্ষণ কথার মাঝে ডুবে থাকলে উদাস সময়টা পুনরায় স্মরণ করলো ওই অনুভূতিহীন মানুষটার কথা। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসের আওয়াজটা খানিক জোরালো হলো, নয়তো ইলমা শুধাতো নাকি? কি হয়েছে রে, এত নিষ্ঠুরতম দীর্ঘশ্বাস কেন? ব্যাপারটাকে ধামাচাপা দিতে ইরিন মিষ্টি হেসে বলল, আজকে শায়না আপুকে যা সুন্দর লাগছিল, আমারও বউ সাজতে ইচ্ছে হচ্ছিল। বোনের কথা ইলমা হাসতে হাসতে যেন মেঝেতে গড়াগড়ি খাবে কোন রকম হাসি দমিয়ে বলল, কাকতালীয় ব্যাপার তো। তোর বউ সাজতে ইচ্ছে হচ্ছিল দেখেই বোধ হয় আরমান ভাইয়ের ফ্যামিলি নিয়ে আসবে তোকে দেখতে। পছন্দ হলেই বিয়ে। আহা হা হা, যা সাজবো না। নিভৃতের রোদনটা বোনকে জানালো না ইরিন। নীরব বিরহটা তার অন্তরটাকে কতটা তোলপাড় করছে তা পুরোপুরি অজ্ঞাত সকলে। ওই এক মানবে মহাবিষ্ঠনটা কেমন বেহায়া হয়ে উঠছে। তার ইচ্ছে করছে চিৎকার করে জানাতে সে ভালোবাসার পরিণতি চায়। এসব ভাবনায় আবার নিজেকে ভৎসনা জানিয়ে নিজেই বলছে, এটা আদৌ ভালোবাসা তো? ইতিবাচক ও নেতিবাচক জবাবের এক দোদুল্যমান শিখায় ইরিন। কোন জবাব পাচ্ছে না তার অশান্ত মন। একবার ভাবছে সশরীরে জানিয়ে দিব ওই মানুষটাকে, আর একবার ভাবছে কঠিন পুরুষটা আবেগ বোঝে না। দুপ্রান্তে দুজন মানুষের হৃদয়ে অস্থির ঝড়। বারান্দার দেয়ালটাই হেলান দিয়ে শাওন ভাবছে অপরিচিতা কি তার সামনে আসবে। বইয়ের পাতায় পাতায় সঙ্গোপনে লুকিয়ে রাখা চিঠিগুলো বের করে বেশ কয়েকবার পড়েও তৃপ্তি পাচ্ছে না ছেলেটা। মন পড়ে আছে অপরিচিতার শেষ চিঠিতে। একবার যদি দেখা হতো, পরক্ষণেই তার অবচেতন মনে অনাহত প্রশ্ন। ভাগ্যে কি তাদের সাক্ষাৎ লেখা আছে? বিশাল ভবনটার পাশে বাইক রেখে হেলমেটটা খুলে হাতে নিল শাওন। প্রচন্ড গরমে রীতিমতো মাথা ঘুরছে যেন। হাতের পিঠ দিয়ে কপালের ঘামটা মুছলেও গালে বেয়ে আসা ঘামের স্রোত তখনও চিকচিক করছে। খানিক এগিয়ে ঠান্ডা পানির বোতলটা কিনে আবার বাইকের পাশে এসে দাঁড়ালো ছেলেটা। পানিটুকু গলায় নামতেই যেন স্বস্তি মিলল খানিক। মুঠোফোনের সময়টা দেখে আবার বাইকে বসতেই নজর গেল রাস্তার অন্য পাশে দাঁড়ানো ফুটকার্টের ওপর। কোথায় কোনো সীমানায় হারালো তার ভাবনা। সম্পিত ফিরল কারো কর্কশ স্বরে, আরে কয়বার ডাকলাম আপনাকে?
আপনি কি রাইড শেয়ার করেন? কর্কশ স্বরটায় তিতি বিরক্ত ভাব আসলেও আমলে না নিয়ে ছোট্ট শব্দে শাওন বলল। হুম। আদলে বিদ্বিষ্ট ভাব টেনে ইমতিয়াজ বলল। জিগা তোলা যাব, দেখে শুনে চালাবে। আর সত্যি বলতে আমার এসবে চড়ে অভ্যাস নাই তো, সাবধানে চালাতে হবে কিন্তু। শাওন কথা না বাড়িয়ে অন্য হেলমেটটা ইমতিয়াজের উদ্দেশ্যে বাড়িয়ে দিল। রোদের কড়া তেজ যেন গলিয়ে দিয়ে যাবে তাদের। গা সওয়া হয়ে গেছে শাওনের। বিপত্তি বাঁধালো ইমতিয়াজ। ধনির দুলালের অমন রৌদ্রদ্যুতি অপছন্দ বিতৃষ্ণায় ছেলেটা বাজে অশ্রাব্য কথাটা উচ্চারণ করে বসল। পেছনে মানুষটার অমন বাজে রকমের ভাষা কর্ণকুহরে আসতে কপালে কয়েকটা ভাঁজ হলো শাওনের। নিজেকে নিয়ন্ত্রণে রেখে তবুও আপন মনে এগিয়ে যাচ্ছিল। ক্ষণিকের ব্যবধানে উল্টো দিক হতে তুমুল গতিতে আসা বাসাটা দেখে বাইকের গতি কমিয়ে একটা সময় থেমে গেল শাওন। পেছনে বসা ইমতিয়াজ থমকে উঠল ছেলেটাকে। আপনি বাইক থামালেন কেন? গাড়িটা আসতে আসতে আপনি যেতে পারতেন না? পাল্টা জবাবে শুধুমাত্র নীরবতায় অবলম্বন করল শাওন। তার নিকট এসব অন্তঃসারহীন জ্ঞান দেয়া নেয়া অপছন্দনীয়। ভ্রুজোড়ায় খানিক কুঞ্চন দৃষ্ট হলেও আদলে শৈথিল্য বিরাজমান। তার নির্লিপ্ততায় ক্ষিপ্ত হলো ইমতিয়াজ। মেজাজ চলল সর্বোচ্চ রকমের। মানহীনতার দুয়ারে যেন কেউ তার অবহেলা করেছে। বাইক ছেড়ে নেমে শাওনের সামনে দাঁড়িয়ে শুধালো। দাম দেখাস? কথার জবাব দিলি না কেন? একরোখা জেদির তোকমা পাওয়া শাওন তখনও কেন যেন নিশ্চুপ ছিল। বেশ শীতল চাহনি নিয়ে গম্ভীর স্বরে আদেশ বজায় রেখে বলল। উঠে বসুন, নইলে গাড়ির লাইন লেগে যাবে। এবার যেন ক্ষিপ্ত হলো ইমতিয়াজ। চড়া গলায় বলল। তোর মতো থার্ড ক্লাস ড্রাইভারের কথাই নাকি? তুই জানিস আমি কে? শাওন খানিক পেছনে ঘাড় ঘুরিয়ে দেখলো তার পাশ কাটিয়ে গাড়ি, বাইক, বাস সব চলে যাচ্ছে। আরেকবার ঘাটটাকে খানিক খেলিয়ে রাস্তার মোড়ে দাঁড়ানো পুলিশটাকে দেখালো। বেশ সিরিয়াস ভঙ্গিতে ইমতিয়াজের উদ্দেশ্যে বলল। আমি বলছি কি? তার উচ্চারিত বাক্যটার সমাপ্তির অপেক্ষা করার ইচ্ছে করলো ইমতিয়াজের, কিন্তু তাকে কথার মাঝখানে ডুবিয়ে বাইক স্টার্ট দিয়ে চোখের পলকে চলে গেল শাওন। রাস্তার মাঝখানে নিজের বেকুবিপনায় চমকিত হলো ইমতিয়াজ। এতক্ষণ যাবৎ তাদের কর্মকাণ্ডের সাক্ষী থাকা ট্রাফিক পুলিশটা এবার ঠোঁট টিপে হেসেই দিল। চরম মাত্রার অপমান বোধ হলো ইমতিয়াজের। দিক বিদিক বেদিশি হয়ে আরো কিছু অশ্রাব্য ভাষা উচ্চারণ করলো শাওনের নিমিত্তে। তাতে কি, ছেলেটা ততক্ষণে ছুটে চলে গেছে বেশ নিরাপদ দূরত্বে। নিজের করা নীরব প্রতিবাদটা মনের দুয়ারে টেনে নিজেই হাসলো। লোকটাকে আচ্ছা মতো জব্দ করা হয়েছে ভেবে তৃপ্ত হলো। আনমনে ঠোঁটের কোণে হাসিটা ঝুলিয়ে এগিয়ে গেল সামনে। সে পেছনে ঘুরতে নারাজ। তার উদ্দেশ্য কোন পোস্ট অফিসের রাস্তাটা। একবার চিঠির খোঁজ চালিয়ে যেতে হবে। মাঝে প্রায় সপ্তাহ কেটে গেছে। তার অপরিচিতার তরফ হতে কোনো চিঠি আর আসেনি। উদাসী ছেলেটা প্রতিদিন একবার করে পোস্ট অফিসটায় ঘুরে যায়, ফিরে যায় রিক্ত হাতে। ছাদের কোণে দাঁড়িয়ে আকাশের পানে দৃষ্টি রেখেছে ইরিন। নীলের বুকে শুভ্র পেঁচা মেঘদল ভেসে ভেসে কোথায় জমা হচ্ছে তার ঠাঁই পেতে বেশ খানিকক্ষণ চেষ্টা করলো মেয়েটা। কি এক অদ্ভুত রোগে আজকাল ভর করেছে তার। হুটহাট মন খারাপের দখল নেয়। নিজেকে সবার সান্নিধ্য হতে আড়ালে আবডালে রাখার প্রতিযোগিতায় নেমেছে সে। নিজের ঘর ছেড়ে বড়জোর ছাদে আসে খানিকটা সময়ের জন্য। কলেজ যাওয়া হয়নি সপ্তাহ ধরে। মনমরা মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেন শিরিন। প্রত্যুত্তরে মলিন হাসি ব্যতীত কোনো জবাব আসে না। সায়ান্নের শেষান্তে গধূলির প্রহরে মেয়েকে অমন উদাসীনতায় আচ্ছন্ন দেখেই শিরিন শুধালেন। ঘর খুঁজে হয়রান হয়ে এসেছি, এখানে কি করিস? প্রতিবারের মতো এবারও নিস্তব্ধতার চাদরে নিজেকে আবৃত করে মলিন হেসে আলোচনার বিষয় বদলাতে চেয়েছিল মেয়েটা, কিন্তু মায়ের সূক্ষ্ম অধিকার বোধ তার চেষ্টা বৃথা করেছে। আশেপাশে তাকিয়ে শিরিন গলা নামিয়ে প্রশ্ন করল মেয়েকে। তুই কি লুকাচ্ছিস? আমি তোর মা, তুই ঠিক কি লুকাতে পারিস আমি আন্দাজ করতে পারি। তুই আমাকে সবটা কি এখন বলবি, নাকি আমি সময় নেব? নিজের অস্থির মনটাই তো জানে না কিসের তরে এত উচাটান। সে মাকে কি বলবে? তার আদি অন্ত কিছু জানা নেই যে। ব্যবসা গরম হাওয়াটা খানিক পর পর এসে ছুঁয়ে দিচ্ছে মা মেয়েকে। মেয়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকা শিরিনকে তখন শ্রেষ্ঠ গোয়েন্দা বলে মনে হচ্ছে ইরিনের। দোনমনায় ভুগতে থাকা মেয়েটাকে ফের তাগাদা দিলেন শিরিন। মায়ের জেরার তোপে মুখ ফসকে ইরিন বলে দিল, আমি এখনই বিয়ে করতে চাই না আম্মু। ভুরুজোড়া নাকের আগায় নামিয়ে চোখ জোড়া ছোট করে মেয়ের কথা শুনে শিরিন শুধালেন। কারণ? মায়ের খুব নিশ্চিত কারণ শব্দটুকু শুনতে ইরিনের দৃশ্যপটে ভেসে এলো শাওনের ঘরমাক্ত শ্রান্ত আদলখানা। তার অচেতন মনে বার কয়েক আওড়ালো শাওনের বলা কথাটা। ভালোবাসা হলো সস্তা আবেগ। মেয়েটা নিজেকে সংযত করলো। এবার খানিক সময় ক্ষেপণ করলো। কয়েক মুহূর্ত বিলম্ব করে মায়ের কথা জবাব দিল। সব ব্যাপারে কারণ থাকে না আম্মু।
মেয়ের কথা আমলে নিলেন না চতুর মানুষটা, বরঞ্চ পাল্টা প্রশ্ন রাখলেন। কাউকে পছন্দ করিস কিনা? চমকে উঠল ইরিন। মুহূর্তেই তবদা খেলো ভীষণ। গলার ভেতরটা শুকিয়ে কেমন লাগছে যেন। আমতা আমতা করে দুপাশে না বোধক ইঙ্গিত করলেও আনমনে অস্ফুট স্বরে বলল, হ্যাঁ। নিজের সন্দেহের সততা মিলতেই ঢোক গিললেন শিরিন। মেয়েকে বরাবর চঞ্চলতায় দেখে অভ্যস্ত তিনি। আচমকা মেয়ের পরিবর্তনের কারণ হিসেবে বয়সের এই পর্যায়ের আবেগটাকে হাওয়ায় উড়িয়ে দিতে পারেননি, তাই কৌশলে নিপুণভাবে কথাটা আদায় করলেন তিনি। এই পর্যায়ে খুব ইচ্ছে হলো মেয়ের মতামতকে মূল্য দেওয়ার। আভিজাত্যে মুড়িয়ে নিজেকে খোলসাবৃত করলেও মেয়ের মলিন মুখটায় জ্যোৎস্না দেখার অভিপ্রায় জেগেছে। মেয়ের আবেগটাকে আশকারা দিলেন এবার, গম্ভীর স্বরে বললেন, সেই ছেলের সঙ্গে বিয়ে দিলে কি রাজি থাকবি? বিস্ময়ে দিশেহারা ইরিন তবুও সংকোচ রেখে জবাব দিল, আমি এসব এখন ভাবতে চাই না আম্মু। ভুরু কুচকালেন শিরিন। মেয়ে কি তবে তার কৌশল বুঝে নিয়েছে? মেয়ের গতিবিধির পরিবর্তনে সতর্ক নজর রাখার পরিকল্পনা এটাই। বিনা বাক্যে এবার রাজি হয়ে তিনি বললেন, চল ঘরে, ছাদে বেশ গরম। মায়ের কৌশলের কিনারায়ও ভাবনার রেশ রাখেনি ইরিন। সরল মনে মায়ের সাথে পা বাড়ালো ঘরের উদ্দেশ্যে। বারান্দার দেয়ালটায় হেলান দিয়ে বসা ছেলেটার স্বপ্ন বুনছে নতুন করে। রাত্রির এই নিস্তব্ধ প্রহরটাকে কাজে লাগিয়ে ব্যবসা করার পরিকল্পনা আটছে সে। রাতের এই নগরীটায় বন্ধু বান্ধবের আড্ডার অন্যতম অংশ হয় চা বা কফি। নিজেকে নতুন রূপে পরিচয় করতে দিতে চায় স্বপ্নবাজ তরুণটা। জমানো টাকাটা খরচ করলে যদি একটুখানি সফলতা মিলে, একজন ব্যবসায়ী হিসেবে না হয় উদ্ভব হলো। অন্যের মুখ ঝামটা না শুনে নিজের মতো করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নে বিভোর ছেলেটার স্মৃতি হতে কিছু মুহূর্তের জন্য আড়াল হল অপরিচিতার হঠাৎ নিরুদ্দেশের উপাখ্যান। মুঠোফোনের সময় দেখল শাওন। ঘড়িতে 12টার কাঁটা চুই চুই। নিজের স্বপ্নের ভেলায় একতরফা দখলদারিত্ব তার। কি একটা ভেবে দৌড়ে এলো বোনের ঘরটার সামনে। দরজার বাহিরে দাঁড়িয়ে খানিক জোরালো আওয়াজে সম্বোধন করলো বোনকে, শায়না, শায়না আছিস? অন্ধকার ঘরটার জানালার পাশে বসে তখন আহিরের সাথে খুনসুটিতে মেতেছিল শায়না। মুঠোফোনে দুজনে নিজেদের জমানো অনুভূতি সওদা করার পাল্লা দিয়েছে। ভাইয়ের কণ্ঠধ্বনি শ্রুত হতেই কান থেকে ফোনটা নামিয়ে বিছানায় রেখে দ্রুত পদে ঘরের বাহিরটা এলো। এত রাতে ভাইকে নিজের ঘরের দুয়ারে দেখাটা সুবিধের মনে হলো না শায়নার নিকট। উৎকণ্ঠায় অস্পষ্ট স্বরে শুধালো, কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? কোনোরকম ভনিতা পুরোপুরি উপেক্ষা করে শাওন প্রশ্ন রাখলো, কোল্ড কফি বানাতে পারিস? আমায় শেখাবি? শায়না ঘাড় ঘুরিয়ে নিজের বিছানার উপর দৃষ্টি রাখলো মুহূর্তের জন্য। ফোনের ওপাশে তখনও আহির তার অপেক্ষা করছে। অসময়ে ভাইয়ের করা প্রশ্নটা নিছক অপ্রয়োজনীয় বোধ হলো তার নিকট। এত রাতে তাকে ডেকে অমন বিদঘুটে প্রশ্ন করার কোনো হেতু খুঁজে পেল না মেয়েটা। তবু আদলে স্নিগ্ধটা টেনে জবাব দিল, একেবারে রেস্টুরেন্টের মতো বানাতে পারি, বানিয়ে দেব। বোনের জবাবে সন্তুষ্ট হলো শাওন। বিনিময়ে মিষ্টি হাসলো বহুদিন পর। বাবা নামক বটগাছটার মৃত্যুর পর অমন প্রাণখোলা হাসি সে হাসেনি। শায়না এতক্ষণের সমস্ত অপ্রসন্নতা ভুলে ভাইয়ের হাসিতে মুগ্ধ হলো। বোনের জিজ্ঞেস করা প্রশ্নের জবাব না দিয়ে নিজের ঘরের পানে হাঁটা ধরল ছেলেটা। পেছনে রেখে গেল অবাকের চূড়ায় পৌঁছে বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকা শায়নাকে। ভাইয়ের এহেন আচরণে সে চমৎকৃত না হয়ে পারল না। ঘটনার স্রোত কোন দিক হতে কোন দিকে বয়ে গেল তা ভাবনার আদি অন্তঃসীমায়ও পেল না। চোয়াল ঝুলিয়ে খানিকক্ষণ থমকে থাকার পর আহিরের কথা মনে পড়ল। তখন চারপাশের বেখেয়ালি ভাবনার অতল হতে তীরে এসে আবার আলাপ জমালো দুজনে। কত শত কৈফাত, স্বপ্নবনন, কথা দেয়া নেয়ায় মেতেছে দুজনে। একের পর এক সিগারেটের ধুমরে নিজেকে পুড়িয়ে হিসাব মিলাতে ব্যস্ত শাওন। মস্তিষ্কের নিয়রণে ক্ষণে ক্ষণে আনাগোনা করছে দুর্দান্ত এক পরিকল্পনা। নিজের অস্থিরতাকে দমন করলো কায়দা করে। ভেতরের চঞ্চল হৃদয়টাকে সম্পূর্ণ শীতলতার নিয়ন্ত্রণে টেনে উঠে এলো টেবিলের সামনে। সাদা খসখসে কাগজটা ছিঁড়ে নিল খাতা থেকে। কি সব এঁকে ঝুঁকে হিসাব মিলানোর কাজে ধ্যান দিল। ভাবনার পরিধি ফের স্লোথ করছে নিজের গতি। এবার আর নিউরনকে চাপ দিল না শায়ন। কাগজটাই খাতার ভাঁজে রেখে চেয়ার ছাড়তেই মনে হলো অপরিচিতার কথা, তার চিঠির কথা। ফের বসলো কাঠের চেয়ারটায়। শক্ত মলাটের খাতাটা টেনে বের করলো। নিজের ভেতরকার বিদ্রোহ আজ দমাতে ব্যর্থ হচ্ছে সে। নিজের নিয়ন্ত্রণ আজ মনের কাছে পরাজিত হলো। সাদা কাগজটায় কালো কালির পেঁচানো শব্দগুলো লিখতে শুরু করলো। অপরিচিতা, আমি না জানি আপনার নাম, না জানি পরিচয়। আপনি কখনো আমায় দর্শন দিয়েছেন কিনা আমি তাও জানি না। আমি আপনার চিঠির প্রেমে পড়েছি, চিঠির ভাষার প্রেমে পড়েছি। হয়তো আপনার প্রেমে পিছলে গেছি। আচ্ছা, কোথায় হারিয়েছেন আপনি? আমাকে অমন উচ্চাটনে রেখে আপনি হারাতে পারেন না। আমি আপনার চিঠির অপেক্ষায় থাকি, আপনার অনুভূতি অনুভব করার অপেক্ষায় থাকি। বার কয়েক চিঠিটা পড়ে নিজের বাচ্চা মতে নিজেই হাসলো সে।
অমন শক্ত কঠিন ছেলেটাও কারো চিঠির ভাষায় ঘায়েল হয়েছে জানলে কি বিতিকিচ্ছিরি একটা পরিবেশ তৈরি হবে। ভেবে ভেবে আনমনে হাসলো ছেলেটা। বিড়বিড় করে অপরিচিতার উদ্দেশ্যে বলল, আপনি জানেন অপরিচিতা, আপনার টুকরো টুকরো অনুভূতি আমার ভেতরে হাসির জাল বুনছে। কাগজটা খাতার ভাঁজে সঙ্গোপনে আড়াল করলো শাওন। তার অনুভূতি নিভৃতেই রাখতে চায় সে। কাগজখানা অপরিচিতার মনের নাগালের বাহিরে রাখতে চায়। মেয়েটা কোনো চাপা অভিমানে নিখোঁজ রেখেছে নিজেকে তা জানতে চায়। নিজের অমন আবল তাবল ভাবনায় নিজেই নাক সিটকায় ছেলেটা। উদাস হয়ে ভাবতে থাকে, কি ভীষণ রকমের অধিকার বোধ হচ্ছে। আদৌ কি তা যৌক্তিক? খানিকটা ঝুঁকে সোফার উপর কপালটা ঠেকালো শাওন। ওভাবেই কিছুটা সময় বসে রইল। কি জানি কোন ধ্যানে নিবিষ্ট হয়েছে সে। ঘড়িতে টিকটিক শব্দ তুলে কাঁটাগুলো অবিরাম ঘুরে চলেছে। সময়টা কতক্ষণ অতিবাহিত হলো তার হিসাব টুকে নিচ্ছে না। দীর্ঘশ্বাসটা ছেড়ে টেবিলের ড্রয়ার থেকে মোমবাতিটা বের করলো। লাইটটা দিয়ে মোমবাতির আগায় ঝুলানো সুতোটায় আগুন ধরালো। ছেলেটার নিঃশ্বাসের সাথে নিঃসৃত ক্ষীণ হাওয়াটা মোমবাতির আলোতে নাচন তুলেছে যেন ক্ষণে ক্ষণে। কেঁপে কেঁপে ওঠা আলোটায় দৃষ্টি রেখে নীরব হয়ে রইল কিছু সময়। এবার ঘরের আলোটা বন্ধ করে মোমের আলো সামনে বসে বসে অবলোকন করছে আগুনের তেজে মোমের গলে যাওয়া। চোখ জোড়া কেঁপে উঠল তার। মোমগুলো যেমন চূড়া বেয়ে এসে মোমবাতির বেদিতে জমছে, ঠিক বাবার মৃত্যু তাকে এভাবে ভঙ্গুর করে দিয়েছে। অন্ধকার ঘরটায় আগুনের শিখার কাঁপন এবার গতি বাড়াচ্ছে। অগ্নিশিখার ছায়া দেয়ালে প্রতিফলিত হচ্ছে। শিখাটাকে দ্বিগুণ বড় লাগছে এবার। তাতে কি, দুঃখটাকে বড় করলে তো বড়ই হবে। মোমবাতির মোমটা গলে নিচে পড়লে উধাও তো হয়ে যায়নি, বরং আবার জমেছে। হয়তো পূর্বের অবস্থানে যেতে পারেনি, কিন্তু নতুন অবস্থান ঠিকই তৈরি করেছে। ফু দিয়ে মোমের আগুনটা নিভিয়ে দিল শাওন। যখন খুব করে মন আনচান হয় তখন এভাবেই মোমকে দহন করে নিজের কষ্ট পোড়ায় যেন। ইরিনদের বসার ঘরটায় অপেক্ষা করছে মিষ্টি। ইরিনের হঠাৎ মিয়ে যাওয়াতে কোথাও রহস্য খুঁজে পাচ্ছে সে। মিষ্টির আগমনী খবর শুনে নিজের ঘরটা ছেড়ে বসার ঘরে আসলো ইরিন। বিস্ফোরিত চক্ষুকোটো ছেড়ে যেন চোখ জোড়া বেরিয়ে আসতে চাইছে মিষ্টির। প্রিয় বান্ধবীর চকচকে মসৃণ গালটা কেমন মলিন হয়ে গেছে যেন। চোখের নিচে কালো বলিগুলো প্রমাণ দিচ্ছে কোনো বড়সড় কাণ্ড পেছনে কলকাঠি নাড়ছে। মিষ্টির উদ্দেশ্যে মলিন হেসে ইরিন শুধালো, কেমন আছিস? মিষ্টির তীক্ষ্ণ চাহনি অথচ কৌতূহলে ভেতরটা খচমচ করছে। পাল্টা জবাবে মেয়েটা শুধালো, তুই কলেজে কেন যাসনি? চল কলেজে যাবি। বসার ঘরটাকে আজকাল নরক মনে হয় ইরিনের। বাড়ির দামি আসবাবগুলো তার কাছে গলায় বিঁধে থাকা শক্তপোক্ত কণ্টক সদৃশ। বান্ধবীর হাতটা ধরে টেনে নিজের ঘরের দিকে পা বাড়ালো মেয়েটা। নিজের ঘর থেকে মেয়ের কাণ্ড কারখানায় সতর্ক নজরদারি চালাচ্ছেন শিরিন। বান্ধবীকে নিজের ঘরে এনেই দৌড়ে খিল দিল সে। এবার যেন সাপে বর হলো শিরিনের। সন্তর্পণে পা টিপে টিপে দরজার বাহিরে দাঁড়িয়ে সাবধানী ভঙ্গিতে ভেতরের আলাপন শোনার চেষ্টা করলেন। সফল হলেন অবশেষে। কানে এলো ইরিনের কথাগুলো। আমার কলেজে যেতে ভালো লাগে না মিষ্টি। ওই পথটায় হাঁটতে ইচ্ছে করে না। আমার মানসিক টানা পড়েন আমি বোঝাতে পারছি না কাউকে, নিজেও বুঝতে পারছি না কিছু। আমি ভুল করে ফেলেছি মিষ্টি। ইরিনের শেষোক্ত বাক্যে মিষ্টি চমকে উঠল। দরজার ওপাশের মানুষটাও চমকিত হলো। কুগে উঠল মনে, মেয়েটা কোনো ভুল করেছে? কোন ভুলের কথা বলছে তা শুনতে মনটা এবার বিদ্রোহ বাঁধিয়েছে। তার সইছে না যেন। কানে এলো মিষ্টির স্বর, কি ভুল করেছিস? এই, তুই খারাপ কিছু ঘটাসনি তো? মিষ্টির প্রশ্নটা শিরিনের মনোপুত হলো। মেয়েটার মনে মনে শত কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। সন্তানের জবাব কি হবে তা ভেবে বুকের ভেতর অস্থির ধুকপুকানি উপেক্ষা করছেন। ঘেমে ওঠা হাতের তালুটা ওড়নার কোণে মুছে উত্তর জানার জন্য হাতের মুঠে ওড়নাটা দলা করতে লাগলেন। অপেক্ষায় জবনিকাপাত হলো। তোকে এটা মিথ্যে বলেছি। ওই যে পোস্ট অফিসে গিয়ে যাকে চিঠি দিয়েছি তার ওপর শোধ নেওয়ার জন্য চিঠি দেইনি। সেদিন সত্যি নিজের মনের কথা লিখেছিলাম। ওই মানুষটা আমার হোম টিউটরের বড় ভাই। সেদিন শুনলাম বাবা আমার বিয়ে নিয়ে ভাবতে শুরু করেছে। ওই দিন আবার সোসাইটি মেইনটেইন করা পরিবারের লোকজন জীবনেও সম্পর্ক মানবে না। কিন্তু ভালোবাসা তো অর্থ বৃত্ত দেখে হয় না, বল? আমি প্রতিদিন একটু একটু করে নিজেকে সীমাবদ্ধতায় মানিয়ে দিচ্ছি, যদি কিছু অলৌকিক হয়। চোখ জোড়া খিচিয়ে নিলেন শিরিন। মেয়ের অস্থির উচ্চাটনের কারণটা জেনে কেমন হালকা বোধ করছেন। বুকের ওপর থেকে যেন কেউ পাথর সরিয়ে নিয়েছে। নিজের ঘরে ফিরে মুঠোফোনটা হাতে নিলেন। ডায়াল প্যাড থেকে স্বামীর নাম্বারটাই ট্যাপ করেই ডায়াল করলেন। চিরায়ত শাশ্বত মায়েদের ন্যায় সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সন্তানের মনটা পড়লেন না।
ফোনের ওপাশ থেকে স্ত্রীর উচ্চারিত প্রতিটা বাক্যে গভীর মনোযোগের সহিত শ্রবণ করলেন ইসমাইল সাহেব। অবেলায় আচমকা অমন প্রস্তাব বিশেষ সুবিধার মনে হলো না। তিনি কয়েক মুহূর্ত দম নিয়ে ধীরে সুস্থে জবান খুললেন। মেয়েকে আগে জানানো উচিত, তার মতামত জানতে হবে। শিরিন রাগলেন না মোটেও, দৃঢ় বলিষ্ঠ কণ্ঠে জবাব দিলেন। তোমাকে বিয়ে করার মত আমার ছিল না তো, তাই বলে কি বিয়ে আটকে আছে? জয়সূচক শব্দ করলেন ইসমাইল সাহেব। তিনিই তো স্ত্রীকে বলেছিলেন ইরিনের জন্য ভাবি সম্বন্ধের প্রস্তাব। কিছুদিন যাবৎ মেয়ের আচানক নিভে যাওয়ায় তিনি বিচলিত। প্রথম কন্যা, প্রথম আবেগ, তাই তো সেই চিন্তায় বিভোর হয়ে ভাবছেন মেয়েটাকে একবার সবটা জানাবেন। মেয়ের মলিন আদলটা তিনি দেখে অভ্যস্ত নন। কিসের জন্য মেয়ের অমন অচঞ্চল রূপ, তার হেতু তিনি খুঁজতে চান। ওপাশের নীরবতায় খেই হারালো না শিরিন, মৃদুস্বরে বলল, মেয়ে বিবাহ উপযুক্ত হয়েছে। কোনো রকম অঘটন ঘটে যাবার আগে আমাদের সতর্ক হওয়া উচিত তো। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ছেড়ে ইসমাইল সাহেব জবাব না দিয়ে কল ডিসকানেক্টেড করলেন। বন্ধুর কন্ট্যাক্ট নাম্বারটাই ডায়াল করলেন। 10 সেকেন্ডের মাথায় ওপাশ থেকে জবাব এলো। কিরে, এতদিন পরে মনে পড়লো? খসমেজাজে গল্প জুড়ে দিলেন ইসমাইল সাহেব। সুখ দুঃখের আলাপন ছিল, কখনো ছিল খুনসিটি, কখনো ছিল অট্টহাসির পালা। কথার মাঝে ওপাশ থেকে ওমর সাহেব বললেন, বন্ধুত্বের সম্পর্কটা এবার আত্মীয়তার রূপ দে বন্ধু, ছেলের বয়স বাড়ছে তো। ইসমাইল সাহেব এই প্রস্তাবের অপেক্ষায় ছিলেন। হাজার হোক বন্ধু, তার আগে তো তিনি মেয়ের বাবা। আগবাড়িয়ে সম্পর্কের আবেদন করতে পারেননি জড়তায়। এবার তার প্রতিবন্ধকতা রইল না। দেদারসে শুধালেন, তো কবে আসবি তোরা? 2 দিন পরেই কোণে দেখার দিন পাকাপোক্ত হলো। দুই বন্ধুর এই বেলার গল্পের বিশাল অংশ জুড়ে সন্তানদের সফলতার উপাখ্যান। দিন 8 পর মেয়েকে কলেজের পোশাকে দেখে ঈষৎ হাসলেন শিরিন। মিষ্টিকে মনে মনে কৃতজ্ঞতা জানালেনও। মেয়েটা আসতে না আসতে ইরিন কেমন চনমনে হয়ে উঠেছে। এই মেয়েটার জন্যই তো এত বড় সত্যি উদ্ধার করতে পেরেছেন তিনি। সদর দরজায় পা রাখতেই মায়ের ডাকে থামল ইরিন। 500 টাকার নোট 3টে মেয়ের দিকে বাড়িয়ে বললেন, 2 বান্তি পছন্দ মতো খেয়ে দিয়ে আসিস। টাকাটা হাতেও নিল না ইরিন। আদলে কেমন দুষ্টতার ছাপ, কণ্ঠে তবু শীতলতা। আমার ওসব ভালো লাগে না, রেখে দাও আম্মু। কথাটুকু বলে দ্রুত পদে প্রস্থান করলো মেয়েটা। মানুষগুলোর অমন আম্বরণপূর্ণ জীবনযাপনে সে যার পর নাই বিরক্ত। তার মনটা বারবার বলে দেয়, জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু থাকলেই চলবে। অন্যান্য দিনের মতো আজ আর চঞ্চলতা ভর করলো না কলমিলতার ন্যায় সুশ্রী মেয়েটাকে। আজ আর রাস্তার এপাশ ওপাশে ছুটাছুটি করলো না। তার সন্ধানে দৃষ্টি খুঁজে ফিরছে কোনো এক মানবকে। মিষ্টি আর চোখে সবটাই লক্ষ্য করলো। ঠোঁট টিপে হাসিটাকে দমিয়ে এসে বলল, তুই না বললি তোর হোম টিউটরের বড় ভাই? তুই বরং তাকে কল করে খবরটা জেনে নে, তার ভাই কোথায় আছে। বান্ধবীর খোঁচানো কথাটা গায়ে মাখলো না ইরিন। মাথায় ঘোমটা টেনে বলল, বোরকা কিনতে হবে। তার আবার বোরকা বেশ পছন্দের। শায়লাপুকে তো আকদের দিনেও হিজাব পড়তে বলেছে। পূর্বের রূপে ফিরছে ইরিন। মিষ্টির সংস্পর্শে আসলে সব দুঃখ দুর্দশা সে বেমালুম গায়েব করে দেয়। পথে ছুটে চলা প্রতিটি বাইকারকে মনোযোগ সহকারে লক্ষ্য করছে মেয়েটা। যদি কাঙ্ক্ষিত মানুষটার সাক্ষাৎ মিলে। দোকান ভরা হবে লেখাটা দেখে বাইকটা থামালো শাওন। কাগজে লেখা নাম্বারটা তুলে নিল ফোনে। মনের কোণে ক্ষীণ আশার আলো জলজল করছে। যদি কথাই মিলে যায় তবে তার পরিকল্পনা এই জায়গায় ভালোই কাজে দেবে। ধীরে সুস্থে দেখে শুনে এগোলো, কাজে ভ্রান্তি ঘটার সম্ভাবনা কম থাকে। তাই যথাসম্ভব ভেবেই এগোচ্ছে ছেলেটা। সময় নিয়ে কথা বলে তবেই না হয় বন্ধুদের জানাবে। স্বপ্নেরা ডানা মেলেছে আকাশে। মেঘের আড়ালে থাকা সূর্য কিরণ একসময় বিচ্ছুরণ তো করবেই। আজ তার শরীরটা সময় দিচ্ছে না আর। প্রখর রোদ্রে ঝাঁজ শ্রান্ত করেছে তার কায়া। রুটিন মতো আজও পোস্ট অফিসটা ঘুরে বাড়ি চলে যাওয়ার মন স্থির করছে সে। এক মনে বাইকটা চালাতে লাগলো। অপরিচিতার ওপর অভিমান জমেছে। বারবার নিজেকে প্রবোধ দিচ্ছে সে। একবার দেখা পেলে তার বিরুদ্ধে সব অভিযোগ তাকেই না হয় জানাবে। পোস্ট অফিসের সামনে বাইকটা রেখে ফটকটা পেরিয়ে ভেতরে আসতেই দেখলো হাসমত আলীর উদ্দেশ্যে সাদা কাগজটা বাড়িয়ে দিচ্ছে এক অষ্টাদশী কন্যা। বুকের ভেতর কেমন ধক করে উঠল তার। 1 পা 2 পা করে সামনে এগোচ্ছে শাওন। এখনো তাকে দেখেননি হাসমত। লোকটার উদ্দেশ্যে এবার 20 টাকার নোটটা বাড়িয়ে দিল মেয়েটা। লোকটা টাকা পকেটে পুরে হেসে হেসে মেয়েটাকে কিছু বলছে। শাওন হাঁটার গতি বাড়ালো। দূরত্ব কমতেই তার কানে এলো হাসমত আলীর কথাটা, আরে আমি আছি না, তাই হাতে পৌঁছায় দিমু তো চিঠি। ছেলেটার আর বুঝতে বাকি রইল না তার অপেক্ষার অবসান আজই হতে চলেছে।
তপ্ত ভুবনের চকচকে দিনটাই তার স্বপ্নের দিনটা এলো বলে আজ তবে অপরিচিতার দর্শন মিলবে। কোন উজানে মেয়েটা হারিয়েছে তার জবাব আজ সে আদায় করবে। কত শত জল্পনা কল্পনা নিয়ে অপরিচিতার পেছনে দাঁড়াতেই চমকালো তার পাশের মানুষটা। বিস্ফোরিত নয়নে তাকালো হাসমত আলীও কচিত জোরালো শব্দ বলে উঠল, পেছনে দেখেন। মিষ্টি ইরিনের হাতটা চেপে ধরল। হাসমত আলীর কথা মতো পেছনে ঘুরতেই চমকালো ইরিন। বুকের ভেতর অস্থির কাঁপুনির আবেশ, পুরো শরীরটা কাঁপছে, মস্তিষ্ক যেন বিবশ হতে চাইছে। হাত পা কেমন ঠক ঠক করে কাঁপছে, যেমনটা তীব্র শীতে হয়। দৃষ্টিতে ধরা পড়ার ভয় স্পষ্ট। শাওনের গম্ভীর আদলে অবিশ্বাসের ছাপ, কোথায় যেন হারিয়ে ফেলার ভয়। স্বাভাবিক সহজাতভাবে শাওন শুধালো, আপনি চিঠি বলে? আজ মনতাকে আলিঙ্গন করলো ইরিন। সেই দিনটা চেয়েছিল, তবে এই অসময়ে নয়, কোনো এক গধূলির রক্তিম আভায় সাক্ষাৎ চেয়েছিল। মেয়েটা কেঁপে উঠল শাওনের কঠিন স্বরধ্বনিতে। চুপ করেছেন কেন? উপরে নিচে মাথা দুলিয়ে সম্মতি জানালো ইরিন, চোখে মুখে উৎকণ্ঠা। শাওনের নিশ্চল দৃষ্টিতে বোধগম্য হওয়ার কিছু খুঁজে বেড়াচ্ছে সে। ছেলেটা কি শীতল চাহনিতে তাকে দেখছে? হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মুছল ইরিন। মানুষটার নীরবতায় বিচ্ছেদের আভাস মিলছে। হাত বাড়িয়ে হাসপাতালের হাত থেকে সাদা ভাঁজ করা কাগজটা নিল শাওন। কেমন আলস্য ভঙ্গিতে কাগজটা খুলল। চোখের সামনে ভেসে এলো পরিচিত ভাষাটা। শ্যাম পুরুষ, আপনি কি আমার অপেক্ষা করেননি? আমার জন্য একটা মুহূর্ত ভেবেছেন? আমি আপনার আধার রাতের ভাবনা হতে পেরেছি। আমার সাময়িক হারিয়ে যাওয়া মেনে নিয়েছেন বুঝি? আপনার মনের কোণে কি একটু স্থান দিবেন? আমি না হয় সাজিয়ে নিব সবটা, আপনার মন মতো গুছিয়ে নিব। আমি খুব করে আপনার চিঠির অপেক্ষা আছি। কোনো একদিন চমকে দিবেন। পরিচিত তবুও অচেনা। চিঠির প্রতিটি হরফে ছিল অদৃশ্য অধিকার, তাতে ছিল অধিকারবিহীন আবদার। অন্তর কাঁপিয়ে দেওয়ার জন্য ওই চিঠির অনুভূতিটুকুই পর্যাপ্ত ছিল। নিজের ভেতরে চলমান অস্থির তোলপাড় সামনে দাঁড়ানো মেয়েটাকে উপলব্ধি করাতে নারদ শাওন। শায়না সেদিন বলেছিল ধনির দুলালে ইরিন, তাকে সপ্তাহে 4 দিন পরিয়ে 8,000 টাকা বেতন পেত শায়না। যাকে নিয়ে এই মন স্বপ্ন এঁকেছে তার সনে হৃদয় সন্ধি অলৌকিক। নিজের ছোট্ট হৃদয় কুঠরিতে তিলে তিলে সাজানো স্বপ্নে চুরমার হয়ে যাওয়া শব্দ দিব্যকর্ণে শুনতে পাচ্ছে ছেলেটা। কণ্ঠস্বর কেঁপে উঠেছে রীতিমতো। এই দিনটা আমার জীবনে আসা উচিত হয়নি, একদম উচিত হয়নি। আমি চাইনি এমন অলক্ষণে মুহূর্ত। ইরিনের চক্ষু কলবে অশ্রুদ্রা দরদরিয়ে গাল নেমে এলো। যদি স্বীকৃতি থাকতো তবে শান্ত করত এই গর্জে ওঠা পুরুষটাকে। মিষ্টি কিছু বলার জন্য সবে মুখ খুলেছে, তার আগেই তাকে থামিয়ে দিল শাওন। গলার স্বরে কাঠিন্য ছিল নাকি সহজাত ধ্বনি ছিল বোঝা গেল না। আর কখনো এই ধরনের কর্মকাণ্ড ঘটাবেন না। আমার গুরুত্বপূর্ণ সময় অপচয় করার এসব আয়োজন বন্ধ করুন। আপনি কি আজ করতে পারছেন এই অনর্থক চিঠিগুলো নেয়ার জন্য আমাকে কল করা হতো? আমি হাতের কাজ ফেলে ছুটে আসতাম। 2 দিনের আবেগ, তুরির আগে রঙিন, তুরির পরে সাদা কালো। সেখানটায় আর সময় ব্যয় করলো না শাওন। মেয়েটা ছলছল নয়ন জোড়া তার বুকের ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। কি অসহনীয় যন্ত্রণা হচ্ছে বুকের ভেতরটায়। এত নিখুঁত অভিনয়ের মাঝেও চিঠিটাকে বুক পকেটে সামলে রাখতে ভুলল না ছেলেটা। লম্বা লম্বা কদমে এগিয়ে গেল ফটকের বাইরের পানে। ঘুরে তাকিয়ে দৃষ্টি রাখলো না ওই মলিন আদলটায়। তার বসন্ত বৈশাখ হয়ে জীবনে এসেছে। না রেখেছে রং, না রেখেছে প্রেম, রেখেছে এক বুক না পাওয়ার হাহাকার। মোটরসাইকেলে চড়ে বসতে বসতে আর চোখে পোস্ট অফিসটার ফটকে দৃষ্টি ঘুরিয়েছিল। দেখা মেলেনি সেই অষ্টাদশীর। কোথায় হারিয়েছিল মেয়েটা তার জানা হলো না। বলা হলো না মনের অপ্রকাশিত অনুভূতি। অব্যক্ত অনুভূতি অপ্রকাশিতই রয়ে গেল। তার মতো শক্ত পুরুষটাকে এই মায়া কাঁপিয়ে দিয়েছে। ভগ্ন হৃদয় হাত জোড়া অবশ হতে চাইছে। বাইক স্টার্ট দিতেই কানে এলো কিন্নরি শটটা। শুনুন, আমার কথা তো শেষ হয়নি। সেদিকে আর তাকায়নি শাওন। সে তাকাতে চায় না। হোক আবেগের জোয়ার, কিন্তু সন্ধি অচিন্ত। আকাশ বাতাস কাঁপিয়ে কান্না করতে চাইছে ইরিন। দুঃখগুলোকে চোখের নোনা জলে ভাসিয়ে দিতে চায় তেপান্তরে। কিন্তু কান্নারা কেমন থমকে গেছে। তারা আশি আশি করে লুকোচুরি করছে যেন। মিষ্টির হাতটা চেপে ধরে শুধালো, এটা কেন হলো মিষ্টি? বল। আমি সবটা স্বপ্ন দেখেছি, এটা বাস্তব নয়। ঘুম ভাঙলে সব মিথ্যে হয়ে যাবে। বল। নির্বাক মিষ্টি। সে সত্যি বুঝে উঠতে পারছে না কি ঘটে গেছে। হঠাৎই কিছু একটা ভেবে ইরিন বলল, বাসায় যাব মিষ্টি, দেরি হলে আম্মু বকা দেবে। এলোমেলো ফেলে হাঁটা ধরল দুজনে। মিষ্টি ভাবছে একবার শাওনকে বুঝিয়ে বলতে হবে। ইরিন কষছে অন্য পরিকল্পনা। অসময়ী ভালোবাসা পেয়ে যাক পূর্ণতা। হতে পারে ভালোবাসা অমলিন। কেমন মলিন চেহারা নিয়ে বাড়ি ফিরে এলো শাওন। সোফায় হেলমেটটা রেখে সোজা নিজের ঘরে গিয়ে দৌড় দিল। পকেট থেকে চিঠিটা বের করে কয়েকবার পড়ল। কি অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করছে। তবুও ওটা মেয়েটা হারিয়ে যায়নি। হোক না অপ্রাপ্তির হিসাব ভারী, তবুও তাকে পাওয়ার ইচ্ছে হলে মন তো কি।
আজ বিরহের ছোঁয়ায় নিকোটিন পোড়ানোর কথা বেমালুম ভুলে বসেছে ছেলেটা। উপুর হয়ে বিছানায় পড়ল। সে তো ভালোবাসতে চেয়েছিল, ভালোবাসা পেতে চেয়েছিল। ঝড়টা আসার কি ভীষণ প্রয়োজন ছিল? দরজা কারো শব্দ পেয়ে নিশ্চুপ হয়ে রইল শাওন। কানে এলো মায়ের স্বর। কি রে বাবা, তোর কি শরীর খারাপ? কি হয়েছে? দরজাটা খুলে দে বাবা। কঠিন হৃদয়টা এবার গুঁড়ো গুঁড়ো হয়ে এলো যেন। খুব ইচ্ছে করছে মাকে সবটা বলতে, কিন্তু নিজের অপ্রাপ্তি যে হিসাবের খাতায় তুলতে চায় না সে। নিজেকে ধাতস্থ করে দরজার খিলটা খুলতেই মৃদু হাসার চেষ্টা করলেন মমতাজ। মমতামাই আঁচলের স্পর্শে আলতো হাতে মুছে দিলেন সন্তানের কপালে বেয়ে আসা ঘাম। হঠাৎ ছেলের নাক টানা শব্দে চমকালেন তিনি। শত কষ্ট সয়ে নেওয়া ছেলেটার নাক টানা শব্দটা মায়ের বুকে স্বর হয়ে বিঁধেছে। সেই ছোটবেলার মতো শাসনের স্বরে সন্তানকে মমতাজ শুধালেন। তুই কাঁদছিস? কি হয়েছে বলতো? ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল শাওন। বুকের ভেতরের হাহাকারটা যদি কাউকে দেখানো যেত। বিরহের অনলটা অমন বুকটা পুড়িয়ে দিচ্ছে কেন? মায়ের প্রশ্নের জবাব না দিয়ে ভরাট গলায় অনুনয় জানালো মাকে। পরে কথা বলি আম্মা, আমার মাথা ধরেছে, সর্দি লেগেছে বোধহয়। একটা সময় সন্তানরা বেদনা আড়াল করতে শেখে। তাদের কিছু নীরব ব্যথা মা বাবার নিকট হতে গোপন রাখতে চায়। ধরা পড়ে যাবার পর তারা কোনো বাহানা সাজিয়ে নেয়। এই মুহূর্তে শাওন যে মিথ্যে অজুহাত দেখাচ্ছে তা বুঝতে বেগ পাননি মমতাজ। সন্তানের আদলটাই যে মায়ের নিকট আয়নার মতো। ছেলেকে এই মুহূর্তে সময় দেওয়া দরকার মনে করে তিনি প্রস্থান করলেন। মনের ভেতর খচখচানি দানা বেঁধেছে। তিনি পা বাড়ালেন মেয়ের ঘরের দিকে। দরজাটা চাপিয়ে দিয়ে ঘরমাক্ত কায়াটাকে মেঝেতে স্থান দিল শাওন। নিজেকে প্রেম ভালোবাসার চাদরে না মোড়ানোর প্রতিজ্ঞা যেমন রাখতে পারেনি নিজের নিকট, ঠিক তেমনি বিরহ যন্ত্রণা তাকে কাবু করেছে। ইচ্ছে করছে নিজের দুগালে দুটো শক্ত চড় বসাতে। সৃষ্টিকর্তা মিলন যদি নাই লিখবেন তবে মায়ে জড়ালেন কেন? তা ভেবে অন্তর চূর্ণ হচ্ছে তার। মায়ের মুখে ভাইয়ের কথা শুনে বিষণ্ণ হয়ে আছে সায়না। ভাইয়ের হাসিটা সবে ঠোঁটে লেগেছিল। কার কুনজর আবার কেড়ে নিল সেই প্রসন্নতা। অজানা কারণেই বা সায়নাও ব্যথিত হলো। মায়ের ভাষ্যমতে কঠিন কোনো আঘাত ছাড়া তার ভাই কাঁদতে পারে না। নারী হৃদয়ের কোনো এক অদ্ভুত টান কি ভাইকে কাবু করেছে? সায়নার ষষ্ঠ ইন্দ্রিয় কেন যেন তেমন কিছুর আভাস দিচ্ছে। তার ধারণা যদি যথার্থ হয় তবে ভাইয়ের ঘর থেকেই মিলতে পারে কোনো ফলপ্রসূ আভাস। সুযোগ কাজে লাগানোর জন্য সবসময় তককে তককে থাকার পরিকল্পনা আটল সায়না। মাকে কিছু বুঝতে না দিয়ে আমতা আমতা করে মেয়েটা বলল, হয়তো সত্যি শরীর খারাপ করেছে ভাইয়ার। মায়ের উদ্দেশ্যে বাক্যটা উচ্চারণ করে রান্নাঘরে ছুটল সায়না। ঠান্ডা ঠান্ডা শরবত খাইয়ে ভাইয়ের আচরণ পর্যবেক্ষণ করতে চায় সে। কিছু না কিছু তো বুঝতে পারবে। তবে মেয়ের গমন পথে তাকিয়ে রইলেন মমতাজ বেগম। ছেলের বিরহের আজ যেন কোনো স্যাটেলাইট জানিয়ে দিয়েছে মাকে। কলিং বেলের শব্দে ভুরু কুচকালো সায়না। এই অসময়ে কারো তো আসার কথা নেই। শরবতের গ্লাসটা শব্দ করে খাবার টেবিলে রেখে হন্তদন্ত পায়ে সদর দরজার দিকে ছুটল মেয়েটা। খানিকটা অপ্রসন্ন হয়ে দরজা মেলতেই চমকালো সে। আদলে বিরাজমান বিরূপ ভাবটার পরিবর্তে ঠোঁটের কোণে হাসির দেখা মিলল। কিঞ্চিত উৎসুক স্বরে শুধালো, আপনি অবেলায় যে? চোখ জোড়ায় খানিক বিস্ময়ের রেশ টানলো আহির। ললাটে তিনটে কুঞ্চন স্পষ্ট। কণ্ঠে বিষাদের ছোঁয়া রেখে বলল, আপনি আমায় ভুলে গেছেন মুনলাইট। আমাকে দেখে আপনি খুশি হওয়ার বদলে চমকিত হয়েছেন। সত্যি বলতে আমি দুঃখ পেয়েছি। সায়না জিভ কামড়ালো অপ্রস্তুত হয়ে। সে কি করে মানুষটাকে বোঝাবে সে খুশিতে চমকেছে। অসময়ে অপ্রত্যাশিত প্রাপ্তিতে মানুষ তো চমকায়, তবুও মানুষটার অবুঝবো না কেন? কেন তবে অমন অভিমান? সায়না গাল ফুলালো পাল্টা অভিমানে। ওড়নার কোণে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে জবাব দিল, আপনার হাতুড়ি ব্যাখ্যা কর্মস্থলে করবেন। ওখানে চলে আপনার হাতুড়ি থেরাপি। একদম আমার সাথে ভুলভাল বকবেন না। সায়নার কথা শুনে অভিমানের ছল বেমালুম ভুলে বসলো আহির। সশব্দে হেসে উঠল। তাকে ভেতরে আসতে বলে সায়না আবার ছুটল রান্নাঘরে। শরবত আবার বানাতে হবে। আহির আশায় সাপে বর হলো তারা। দুজনে গল্প জুড়লে নিজের কাজটুকু করতে সুবিধাই হবে। আজ বর আসার আনন্দে নামেতে ভাইয়ের মন খারাপের হেতুটা খুঁজে পেলেও মন্দ হয় না। শরবত বানিয়ে ভাইকে ডেকে আনলো সায়না। আহিরকে দেখে কুশল বিনিময় করে শাওন তাগাদা দিল খাবারের জন্য। আহির ঈষৎ হেসে জানালো আপাতত সে কিছু খাবে না। এক কথায় দু কথায় দুজনে এক প্রস্ত আড্ডায় মেতেছে যেন। আলাপনের এক ফাঁকে আহির শুধালো, আপনার পরিকল্পনা কি ভাইয়া? শাওন হাসলো। নিজের উপর এক প্রকার করুণা হচ্ছে। হয়তো তার একটা স্বপ্ন পূরণ হবে হয়তো। তবে অনুভূতির হিসেব গড় মিলে তালিকায়। সময়ের ক্ষণকাল ব্যবধানে শাওন জবাব দিল, এতদিন তো ভেবেছি চাকরি করব, এখন মনে হলো স্বাবলম্বী হতে হবে। আত্মনির্ভরশীল যাকে বলে আর কি। ছোটখাটো একটা কফি শপ দেবো, ডেকোরেশন করবো কিছুটা নতুনত্ব টেনে। এই যেমন ধরেন কফি শেষ হতে হতে সাহিত্যপ্রিয় মানুষগুলোকে বই পড়ার সুযোগ করে দিব। এক্ষেত্রে আমি মোটা বইগুলো থাকবো না,
একক উপন্যাস বা রচনা রাখবো, ধীরে ধীরে হোমমেড ফাস্টফুড রাখবো। যা করবো ধীরে সুস্থ আগাতে হবে, হুটহাট কোনো কাজ হয় না। আর কফি শপটা খুলবই সন্ধ্যার পর, কারণ বর্তমানে রাত জেগে ঘোরাফেরা করা কিংবা আড্ডা দেওয়ার ট্রেন্ড চলছে। শাওনের ভাবনাটা, ব্যবসায়িক কৌশলটা আহিরকে বিস্মিত করেছে। ছেলেটা ঠিক কোন মাথা থেকে কোন মাথায় ভেবেছে তার হিসাব মিলাতে গিয়ে নিজে আবার ঘুরপাক খাচ্ছে ভাবনার সাগরে। ঘোর কাটলো শাওনের কথায়। সাহিত্যপ্রিয় মানুষগুলো আবার বই পড়তে পড়তে চা বা কফির প্রেমে বেশি পড়ে, বারংবার তখন ওষা পানীয়টা তাদের প্রয়োজন হয়ে পড়ে। অহির বুঝতে পারলো শাওন ঠিক কি করতে চাচ্ছে। একটা কাজে দুটো উদ্দেশ্য সাধন হবে তার। মানুষজনের আগ্রহ বাড়বে, মানুষ বই পড়ায় কিঞ্চিত আগ্রহী হতে পারে। তাদের দুজনের আলাপচারিতা জমে উঠেছে। সুযোগটা কাজে লাগিয়ে ভাইয়ের ঘরে এলো সায়না। বইয়ের প্রতি ভাইয়ের দুর্বলতা আকাশসম। তার সেন্স অফ হিউমার বলছে কিছু একটা বইয়ের ভাঁজে পেতে পারে। যদি কোনো ভালোবাসাজনিত কারণ থাকে তবে তা লুকায়িত থাকবে ধারে কাছে, তবে কারো ধারণা বাহিরে। নিজের প্রেমের সকল অভিজ্ঞতা কাজে লাগিয়ে সায়না অজানা কিছুর খোঁজ চালাচ্ছে ভাইয়ের টেবিলে। সর্বোচ্চ সতর্কতা রেখেছে মেয়েটা, হাত চালাচ্ছে দ্রুত। এত এত বইয়ের ভেতর থেকে কি পাবে সে চিন্তাটা নিউরনে আসতেই থেমে গেল সে। নতুন পরিকল্পনা করলে সে এবার নজরদারি চালাবে তার ভাই কোন বইটা বেশি পড়ে। কথাটা ভেবে আনমনে হাসতে লাগলো। ইচ্ছে করছে হাতটা ঘুরিয়ে নিজের পিঠ চাপড়ে বলতে, বাহ সায়না, বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। মেয়ের পাশে বসে শিরিন বেগম মাথায় হাত বলেছেন বারবার। বিকেলে কিছুটা উচ্চ শব্দে মেয়েকে বলেছেন, তুমি এমন চুপ করে আছো কেন? সেই থেকে কেঁদে চলেছে মেয়েটা। তিনি তো আসলে জানতেন না তার কান্নার হেতু। সে তো সুযোগ হাতড়ে বেড়াচ্ছিল মন খুলে কাদার। তবে সুযোগ এলো বলে কত শত আদরের বলি আওড়াচ্ছেন শিরিন, কিন্তু মেয়েটা থামছেই না। ইরিনের কান্নার ধরনটা স্বাভাবিক বোধ করলো না ইমতিয়াজ। অপলক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে উপলব্ধি করার চেষ্টা করলো বোনের অমন হেঁচকি তুলে কান্না করার হেতু। তার মা অমন কঠিন কিছুও বলেনি যে এমন বুক ভাসিয়ে কান্না করতে হবে। অন্য সময় হলে বোনকে রাগিয়ে দেওয়ার জন্য কোনো একটা উল্টোপাল্টা কথা বলে বসতো। এই মুহূর্তে বোনের কান্নাটা বুকে কাঁপন তুলছে। ক্রন্দন তালটা কোনো না পাওয়ার বেদনার বিরহের। ভালো মন্দ না বলেই বসার ঘরটা ছেড়ে নিচের ঘরে গেল। অপেক্ষা করছে মায়ের। মাকে না হয় জিজ্ঞেস করবে গোড়ার রহস্য। ইদানিং বোনের বিমর্ষ বিষণ্ণ আদলটা তেমন আমলে না নিলেও একেবারে যে ভাবনাহীন ছিল তা নয়। অপেক্ষারত ছেলেটা গলা বাড়িয়ে কয়েকবার মায়ের আগমন দেখতে চাইলো, কিন্তু অপেক্ষা বারবার উপেক্ষিত। কলিং বেলের শব্দে ধ্যানধারণা ছেড়ে সদর দরজা খুলতেই বাবাকে দেখে ঈষৎ হাসলো ছেলেটা। ইসমাইল সাহেবও মৃদু হেসে শুধালেন, আজ তুমি এখানে কেন? বাহ, কত ভদ্র হয়ে গেলে। ইমতিয়াজ মাথা চুলকে খানিক উসখুস করে বলল, ইসমাইল সাহেব নির্লিপ্ত ভঙ্গিমায় জুতো খুলে ধীরে সুস্থে নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। নিত্যদিনের মতো আজ আর অবান্তর কালক্ষেপণ করলেন না নিজেকে পরিপাটি করতে। চোখ জোড়া বন্ধ করে কিছু একটা ভাবলেন। এই মুহূর্তে মেয়েকে উত্তেজিত করলে মন খারাপের কারণ জানার সর্বোচ্চ সম্ভাবনা নিশ্চয়তা থাকছে। সেই মোতাবেক তিনি নিজেকে গম্ভীর রূপে নিয়ে মেয়ের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালেন। দরজায় দাঁড়িয়ে সতর্কতার সূচক ধ্বনি করলেন। শিরিন তখনও ব্যস্ত মেয়ের ভার করা আদরখানা স্বাভাবিক করায়। স্বামীর আওয়াজ শুনতেই হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বললেন, দেখো না কি একটা বলেছি অমনি কান্না জুড়েছে, থামার নামই নিচ্ছে না। এদিন নাক টেনে তখনও ফুপিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। মেয়ের চেহারাটা পর্যবেক্ষণ করলেন ইসমাইল সাহেব। সবসময় হাসি খুশি থাকা মানুষটা কণ্ঠস্বরে সর্বোচ্চ গাম্ভীর্য টেনে বললেন, কাঁদছো কেন? বাবার আওয়াজটা ইমতিয়াজের কর্ণকুহরে প্রবেশ মাত্র সেও দৌড়ে এলো বোনের ঘরে। ইলমাতো প্রতিটাক্ষণ সেখানেই থেকে দেয়। প্রত্যুত্তরে নীরবতাই সই। কোনো জবাব এলো না ইরিনের পক্ষ হতে। পরিকল্পনা মাফিক ইসমাইল সাহেব সেই রাশভারী স্বরে জানালেন, কাঁদলে সমস্যার সমাধান হয় না ইরিন। তাছাড়া আগামীকাল তোমাকে দেখতে আসবে, এত কান্নাকাটি করলে অসুস্থ হয়ে যাবে। ইসমাইল সাহেব মেয়ের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় সন্ধানী দৃষ্টিটা সতর্ক রেখেছেন। মেয়ের মন পড়তে চান তিনি। এবার যেন দম বন্ধ হয়ে আসছে ইরিনের। নিজেকে কেমন উদ্ভ্রান্ত মনে হলো। একবার শেষ চেষ্টা স্বরূপ সে ব্যক্ত করলো, আমাকে কিছুদিন সময় দাও বাবা, আমি মানসিকভাবে ভালো নেই। মেয়ের মতের বিনিময়ে ইসমাইল সাহেব সবে মুখ খুলছিলেন। তার আগেই শিরিন বলল, বিয়ে হয়ে গেলে মন ভালো হয়ে যাবে দেখিস। এদিক সেদিক ঘুরবি, দেখবি মাইন্ড ফ্রেশ লাগবে। ইরিন ভুরু কুচকাল। আদলে বিরাজমান বিষাদ রূপ নিল আগ্রাসনে। চেঁচিয়ে মেয়েটা বলে উঠল, জীবনের কোনো মানে আছে তোমাদের কাছে? জীবন মানে কি তোমরা জানোই না, শুধু টাকা ওড়ানো আর টাকা উড়ানো। আমার এসব ভালো লাগে না।
ইমদাদ চমকালো। বোনের এই রূপ তার অজ্ঞাত। মায়ের সাথে এমন আচরণ কখনো করা তো দূর, সে মানুষের সাথে জোরালো আওয়াজে কথা বলে না পর্যন্ত। ইসমাইল সাহেব বুঝতে পারলেন মেয়ে মেজাজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। তাকে কিঞ্চিত উচিত করলেই মূল কারণটাও জানা যাবে। তিনিও রাগান্বিত স্বরে বললেন, অত কথা জানি না, আমি কথা দিয়ে এসেছি ওমরকে, আগামীকালই আরমানকে নিয়ে আসবে। আরমান ছেলে খারাপ নয়। ইরেনের মাথাটা টনটন করে উঠল। কি জবাব রাখবে সে? নিজেকে সংযত করতে চাইছে বারবার। কেন যেন আজ কোনো কথাই সহ্য হচ্ছে না। জন্মদাতাকেও কেমন অপরিচিত লাগছে। কেউ কেন তার মনটা বুঝতে চাইছে না। তবে কি কেউ তাকে ভালোবাসে না? প্রশ্নটা মনে আসতেই চেঁচিয়ে মেয়েটা বলল, আমাকে মেরে ফেলো বাবা, আমাকে মেরে ফেলো। দমটা গলায় এসে আটকে আছে, একেবারেই রুহটা কবজ হয়ে যাক। আমি বিয়ে করব না বাবা। ইমতিয়াজ ভুরু কুচকালো। ইরিন এবার নিজের শীতলতার রূপ বদলে চিরাচরিত মায়ের ন্যায় শুধালেন, কেন, কাউকে ঠিক করে রেখেছিস নাকি? সবার ক্রুদ্ধ নজর ইরিনের আদলে। মেয়েটা অপরাধীর ন্যায় মুখটা অনবত রেখেছে। সে কি বলবে? শাও নিজেই তো তাকে প্রত্যাখ্যান করেছে। সে হয়তো ভালোবাসা পাবার জন্য পায়া পড়বে না, কিন্তু খানিক অপেক্ষা তো করাই যায়। তার নীরবতা এবার শিরিনের ধৈর্যের বাঁধ ভাঙল বলে চিৎকার করে বললেন, কথার উত্তর দিচ্ছিস না কেন? ইরিন বাবার পানে অসহায় চাহনি নিয়ে বলল, হাত জোর করছি বাবা, আমাকে কিছুদিন সময় দাও না প্লিজ। ও বাবা, একটু বুঝতে চেষ্টা করো। ইমতিয়াজের মনে সন্দেহ দানা বাঁধল। ইসমাইল সাহেব দুপাশে মাথা দুলিয়ে জবাব দিলেন, আমি ওমরকে কথা দিয়েছি, কথার অন্যথা হবে না। এবার আর নিজেকে সংযত রাখতে পারল না ইরিন, চিৎকার করে বলল, বলছি তো আমি বিয়ে করব না। আমাকে তোমরা মেরে দিলেও বিয়ে করব না। শিরিন এবার চমকে উঠল মেয়ের উদ্ধত দেখে। নিজের সন্তানকে অচেনা লাগছে কেমন। কোন সেই ছেলে যার জন্য মেয়েটা এত উতলা? চুপি স্বরে জমানো কথাটা কাউকে বলতেও পারছেন না তিনি। ইসমাইল সাহেব অনেক চেষ্টা করেও পারলেন না আসল কারণ উদ্ধার করতে। শিরিন ততক্ষণে মেয়েকে সাফ জানিয়ে দিলেন বিয়ের জন্য মাসিক প্রস্তুতি নেওয়া দরকার। পাল্টা জবাবের অপেক্ষা না করে সবাইকে আদেশ দিলেন ঘরটা খালি করার জন্য। নিজেও দ্রুত পদে প্রস্থান করলেন। কখনো অপ্রাপ্তির বেদনা না পাওয়া ইরিনের আজ মনে হচ্ছে তার সকল প্রাপ্তি তুচ্ছ। বয়সের এই আবেগটা অবশ্য মানসিক জুৎসই, কারণ বয়সটাই তার এমনই। আর 10টা কিশোরীর ন্যায় আবেগী সে মেয়েটা অসাধারণ হতে পারেনি। চোখ জোড়া বুঝে কিছু একটা ভাবতেই মাথায় এলো গণিত শিক্ষকের সেই বাণীটা, আমরা মানুষরা অসাধারণ হতে চাই। সাধারণ হলে খুব একটা দোষ নেই, কিন্তু কখনো অস্বাভাবিক চাহিদা রাখবে না। চাহিদা তো সেটাই যার যোগান অসম্ভব নয়। যদি যুদ্ধ করেও চাহিদা মেটানো যায় তবে ক্ষতি নেই, কিন্তু যুদ্ধ যদি বিপত্তি সৃষ্টি করে তখন কৌশলেই কাজ করতে হয়। নিজেকে রাখতে হয় হিমেল হাওয়ার ন্যায় শীতল। ভাইকে সবটা জানানোর সিদ্ধান্ত নিল ইরিন। বাবা মাকে ওই ছেলেটাই মানাতে পারবে। অপেক্ষা করতে লাগলো একটা সঠিক সময়ের। রাত্রির গভীরতা তখন মধ্যভাগে। ঘড়িতে এখন 2:20। নির্ঘুম ইরিন অপেক্ষারত ভাইয়ের জন্য। চারদিক নিস্তব্ধতায় যখন ছেয়ে গেল তখন পা টিপে টিপে ঘরের দিকে পা বাড়ালো সে। দরজার সামনে দাঁড়িয়ে ছোট আওয়াজে সম্বোধন করলো, ভাইয়া। মুঠোফোনে মগ্ন প্রায় ইমতিয়াজ, অথচ বোনের ওই ছোট্ট আওয়াজটুকু কর্ণকুহরে ঠিকই প্রবেশ করেছে। বোনকে ভেতরে যাওয়ার অনুমতি দিতেই হন্তদন্ত পায়ে তার ঘরে ঢুকে এলো মেয়েটা। বোনের অসহায় মলিন আদলে নজর নিবদ্ধ করে ইমতিয়াজ শুধালো, কিছু বলবি? থরজোড়া গোল করে শ্বাস ছেড়ে দরজার দিকে একবার গলা বাড়িয়ে উকি দিল ইরিন। ফিসফিস শব্দ করে অনুনয় করলো, আমি কারোর সামনে যাব না ভাইয়া, তুই একটু নিষেধ কর না। হাত থেকে ফোনটা বিছানায় রেখে ইমতিয়াজ শুধালো, কেন? বড় ভরসার আশ্রয় ইমতিয়াজ। তাকে বিশ্বাস করে ইরিন কণ্ঠস্বরকে একেবারে খাদে নামিয়ে বলল, আমি মনে হয় কাউকে ভালোবাসি, কিন্তু তার মতামত জানি না। বোনের উচ্চারিত শব্দগুলো শুনে বিস্মিত হলো ইমতিয়াজ। চঞ্চল মেয়েটা কবে এই জালে বাধা পড়েছে। বোনের নিষ্পাপ চাহনিটা তার মনটা কোমল রাখতে বাধ্য করলো। শীতল স্বরে বোনকে শুধালো, তুই শিওর এটা ভালোবাসা? উপরে নিচে মাথা দুলিয়ে সম্মতি জ্ঞাপন করলো ইরিন। কিছু একটা ভেবে ইমতিয়াজ ফের প্রশ্ন ছুড়ল, কি করে সে? উত্তরটা তৈরি রেখেছিল ইরিন। মুখস্থ বলির ন্যায় বলে গেল, সে একজন ছাত্র, জবের জন্য চেষ্টা করছে। তার বাবা নেই, পরিবারের হাল ধরার জন্য রাইড শেয়ার করে। বিশ্বাস কর ভাইয়া, তারা ওই অতটুকুতে ভীষণ সুখে আছে। পার্থিব কোনো অহেতুক চাহিদা তাদের নেই। কি সুন্দর বোঝাপড়া, আমি মানিয়ে নিতে পারবো। ইমতিয়াজের খুব হাসি পেল বোনের ড্রামাটিক ডায়লগে, তবুও হাসি চেপে বলল, সিনেমা কি ইদানিং বেশি দেখছিস? তোর কি করে মনে হলো মাম্মা পাপা এসব মানবে? আজগুবি আবেগ তোর, বাদ দেও সব। ধূপ করে ভাইয়ের পায়ের সামনে বসে পড়ল ইরিন। হাত জোর করে বলল, আবেগ নয়, বিশ্বাস কর,
আমি সত্যি বলছি, কাঠফাটা রোদে হেঁটে দেখেছি। 1 কিলোমিটার পথ হেঁটে চলার অভ্যাস করেছি। দৈনিক 20 টাকা হাত খরচে নিজেকে অবস্থ করেছি। আমি আবেগে ভাসছি না ভাইয়া। মুখ ঘুরিয়ে নিল ইমতিয়াজ, গম গম স্বরে আদেশ করলো। সামনে থেকে সর, নয়তো পাপাকে ডাকবো। জবাব এলো না ইরিনের কণ্ঠে। ডুকরে কেঁদে উঠল মেয়েটা। দৌড়ে বেরিয়ে এলো ভাইয়ের ঘর ছেড়ে। ইমতিয়াজ আর চোখে বোনের প্রস্থান লক্ষ্য করলো। মুঠোফোনটা হাতে নিল। নতুন সিমটা আজ ব্যবহার করার সময় তার। ভেবেচিন্তে ডায়াল করলো আরমান লেখা মানুষটাকে। মধ্যরাতে মোবাইল রিংটনের শব্দে ঘুম উবে গেল আরমানের। অচেনা নাম্বারটা দেখে ভুরু কুচকালো। তবুও কোনো অনর্থ আজ করে কলটা রিসিভ করতে ওপাশ থেকে শোনা গেল। আরমান সাহেব, আপনি আমাকে বিয়ে করবেন কবে? মেয়েলি শটটা শুনতেই এক লাফে উঠে বসলো আরমান। এত রাতে অচেনা অপরিচিত নাম্বার থেকে এই ধরনের কথাবার্তা বোধগম্য হলো না ঠিক। থমকে শুধালো। কি আপনি? কাঁদো স্বরে জবাব দিল। বাহ চৌধুরী, বাহ, ভুলে গেলেন এই আপনার ভালোবাসা। আরমান ফোনটা কান থেকে নামিয়ে নাম্বারটা আবার দেখলো। সম্পূর্ণ অপরিচিত লাগছে। শটটা অপরিচিত। কথার মাঝে শটটা কেমন মোটা হয়ে যায়। এবার নিজের মেজাজের হাল ছেড়ে আরমান শুধালো। কে তুই? একদম আছাড় দিয়ে চ্যাপটা করে দিব বিয়াদব। মিহিস্বরে ক্রন্দনরত ধ্বনি। তাহলে যে আপনার বাচ্চাটাও চ্যাপটা হয়ে যাবে। আমি পৃথিবীকে জানিয়ে দিব আরমান সাহেব, আমি আপনার বাচ্চার বাবা। না না, সরি, আপনি আমার বাচ্চার বাবা। দাঁত কিরমির করে উঠল আরমান। ঝাঁঝালো কণ্ঠে অশ্রাব্য কয়টা শব্দ উচ্চারণ করলো। সামনে পেলে তোকে ছিঁড়ে ফেলবো। মেয়েলি শটটা এবার প্রত্যুত্তর দিল। সামনে পেলে তোকেও ছেড়ে ফেলবো। আমি ইসমাইল সাহেবকে বলবো, তবে তুই সামনে পেলে কুত্তার মতো ছেড়ে দিস। মেজাজের পারদ তরতর করে বেড়েই চলেছে আরমানের। মধ্যরাতে ফোন কল করে অমন ফাজলামো শিক্ষা না দিয়ে ছাড়ার মতো ছেলে নাকি সে? গর্জে উঠল এক প্রকার। তোকে জেলের ভাত খাওয়াবো ফাজিল মহিলা। ফোনের ওপাশ থেকে তখন শোনা গেল পাল্টা হুঙ্কার। তোকে বাপ বানিয়ে দিব ফাজিল ছেলে। তর্কাতর্কি চলতেই থাকলো অনেকটা সময় ধরে। তর্কযুদ্ধে ভাটা পড়ল মেয়েলি শটটার বিস্ফোরিত মন্তব্যে। চৌধুরী সাহেব, আপনি নাকি বিয়ে করবেন? তা বিয়ে করার আগে খবর নিয়ে দেখবেন আপনার গার্লফ্রেন্ড সেখানে নিমন্ত্রণ পায় কিনা।